ম্যাক্সিমাম গ্রামে গঞ্জের মানুষ তো পৌঁছচ্ছেই না তাদের কাছে। কেউ ভয় পাচ্ছে, আরে অনেক টাকা ভিজিট নেবে। আরে ভিজিট নিক না, তুমি 50 লক্ষের বাড়ি করছো কি 30 লক্ষের বাড়ি করছো, 20-30 হাজার টাকা ভিজিট দিয়ে বা 1 লাখ টাকা খরচা করে বাস্তু করানো যায় না? বা তোমাকে তো ভুগতে হবে। শক্তি ছেড়ে গেলে ওর শরীরে প্রবেশ করে থেকে যায়, ওর সঙ্গে সঙ্গম করে, ও স্বামীর থেকে দূরে করে দেবে, বিবাহ হতে দেবে না, ওকে শরীরে সুস্থ হতে দেবে না, কোনো না কোনো রোগ লাগিয়ে রাখবে যাতে ও একা থাকে, বিভিন্ন রকম ডিস্টার্ব করে। তো আমি যে কাজটা করি, চেষ্টা করি না পুরোপুরি, তার জন্য আমি এক্সপেন্সিভ। আমি প্রত্যেককে বলি, সবাই জানেও, যে চন্দন শাস্ত্রীর কাছে যেতে গেলে হাতে একটু টাকা নিয়ে যেতে হবে, টাইম নিয়ে যেতে। বা দেখা গেল বাড়িতে বোন বসে আছে, বিয়ে হচ্ছে না। বা দেখা যায় পরিবারের মানুষ 5টা, খেতে কেউ কখনো কারোর সঙ্গে বসে খেতে দেখেনি, একসঙ্গে কেমন কি কতটা ভাত খায়, কি খাবার খায়, এগুলো সবই কিন্তু আমার যা এজ, আমার যা কানেকশন বা আমার পরিচিতি বা আমার বা শারীরিক বল আছে, আমি যে কোনো একটা কাজ করে কিন্তু মাসে 2-2.5 লাখ টাকা ইনকাম করতেই পারি, যেন কোনো কৈফিয়ত দেওয়া নেই, যেখানে উপসার ব্যবস্থা নেই, যেখানে রিস্ক নেই, যেখানে কোনো টেনশন নেই, যেখানে লোকের কোনো কথা শুনতে নেই। তাও এই কাজটা করি কেন? ভালোবেসে। এখানে সম্পর্কটা খুব ভালো পাওয়া যায়, অধিকারটা দেখাতে পাই। দুধওয়ালা যারা দুধ দেন, তাদেরকে বাড়িতে এসে দুধ দিয়ে যেতে হয়, টাকার জন্য কখনো কখনো 2 দিন পরে এসে নিতে হয়। আর মদের দোকানে লাইন দিয়ে 10টার থেকে 10টা 5 হয়ে গেলে বা কোথাও 11টা 5 হয়ে গেলে 200 থেকে 300 টাকা বেশি দিয়ে কিনতে হয়। কোনো মন্দিরের জন্য যদি চাঁদা চাওয়া হয়, 100 টাকা দিয়ে বা 500 টাকা দিয়ে আমরা প্রশ্ন করি, এত টাকা কি হবে? আমরা তন্ত্রক্রিয়া প্র্যাকটিস করছি পরিবারের জন্য, কেউ তন্ত্রক্রিয়া করাচ্ছে পরিবারের জন্য বা নিজের জন্য, আবার কেউ তন্ত্র সাধনা করছে মোক্ষ প্রাপ্তির জন্য। তাই তন্ত্র এমন একটি রাস্তা যেখান থেকে আমরা যেভাবে চাইবো সেভাবে তার ফলাফল নিতে পারবো। এই ঈশান কোণের সঙ্গে দক্ষিণ দিকের ব্যালেন্স ঠিক না হলে সেই বাড়িতে তন্ত্রক্রিয়ার উপর বা তন্ত্রক্রিয়া ভীষণভাবে করা যেতে পারে, বা যদি কেউ চায় সহজেই ওর উপরে প্রয়োগ করা যায়। সমস্যা, আমার ভাই হঠাৎ করেই স্ট্রোক হলো, ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি আমি, অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট করলো, বাড়ির 4জন, পরিবারের 4জন ছিলাম আমরা, রাস্তার মধ্যে বাগনানের কাছাকাছি এমনভাবে অ্যাক্সিডেন্ট হলো, 4জনই ওই গাড়িতে অ্যাক্সিডেন্ট করলো। যাচ্ছিল একজন ভর্তি করতে হলো 4জন। রবি যে 7টি ঘোড়া নিয়ে চলে, সেই 7টা হলো এনার্জি। বলছে সপ্তস্বা রথমা রূঢ়ং প্রচণ্ডং কশ্যপাত্মজম। রবি 7খানা এনার্জি নিয়ে চলে, 7টা ওর এনার্জি আছে, 7টা রে আছে। এই 7টা এনার্জির মধ্যে মঙ্গলও একটা এনার্জি। আমার ব্যাখ্যা একটাই হবে এখানে, আমি যেটা বলেছি এটা মিলে যাওয়ার সঙ্গে, এটা আমার আনন্দের বিষয় কিছু না যে মিলে গেছে, এতে আমি বরং দুঃখই প্রকাশ করব, কারণ যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা কখনো কাঙ্ক্ষিত নয়। কারণ আমরা সনাতন শাস্ত্রে বিশ্বাস করি, সনাতন ধর্মে বিশ্বাসী করি। তো আমরা সনাতন ধর্মে যারা বিশ্বাস করি, আমরা শান্তির সবসময় চাই। কিন্তু বর্তমান যা গ্রহের অবস্থান, যা স্থিতি, এটা সবেমাত্র শুরু। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমাদের পডকাস্টে আপনারা কেন এসেছেন সেটা জানি, প্রেডিকশনটা মিলে গেছে, তাই না? যাই হোক, যুদ্ধ আমরা একেবারেই কামনা করবো না। যুদ্ধতে কিন্তু যাদেরকে আমরা দেখি, যারা যুদ্ধের জন্য আহ্বান করে, তারা কিন্তু যুদ্ধে নামে না, নামে তার সাঙ্গপাঙ্গ এবং আপনার পরিবারের মানুষরা। তাই জন্যই বলবো, যুদ্ধ কোনোদিনই উচিত না বা করাও উচিত না। আপনাদের সাপোর্টিংটা অন্যরকম, যাই হোক সেটা নিয়ে পরে কথা হবে। কিন্তু এর মধ্যে অনেক রকমের ঘটনা আছে, মারণ আছে, বাস্তু আছে। বাস্তু নিয়ে 2টো ঘটনা আছে, কিন্তু আপনাদের এইটুকু রিকোয়েস্ট করে শুনতে হবে। ভালো জ্যোতিষ বা ভালো জ্যোতিষীর কাছে গিয়ে নিজের ভবিষ্যৎটাকে ভালো করতে হবে। পুরো ঘটনা আছে, অনেক রকম বিশ্লেষণ আছে, কারা কারা ঠকবাজি করছে তাদের একটা ছোট্ট ছোট্ট করে হিন্টস দেওয়া আছে। ডাইরেক্ট তার কাছে যাবো, জানেন নাম্বারটা কী জন্য ব্লিঙ্ক করছে। সারা বিশ্বের বাঙালির কাছে এরকম ভালো তথ্য পৌঁছানোর জন্য আপনারা কল করতে পারেন, আসতে পারেন, একসাথে কাজ করবো। এবং কোনো রকম প্রমোশনাল কাজ বা কোনো রকম চাইছেন যে স্পিরিচুয়াল হেল্প, তার জন্য কল করতে পারেন। আর আমার কথা শেষ হবে তারপর থেকে কিন্তু চন্দন স্যারের নাম্বারটা দিয়ে ব্লিঙ্ক করবেন, কল করবেন এবং তার সাথে সব রকমের কাজের জন্য কন্ট্যাক্ট করবেন, আর ডাইরেক্ট স্যারের কাছে। প্রেডিকশান তো সব কিছুই আপনার মিলে গেছে। ইরানে একজন বড়সড় নেতা, ইসলামিক নেতা আলী খামেনি মারা গেছেন।
এবং আমরা আজকে পডকাস্ট করছি যেগুলো আপনি বলেছিলেন, ভূমিকম্প বা ভূমিকম্প স্পেসিফিকলি বললেননি, কিন্তু মনে হয়েছে যে কিছু একটা বড় হতে চলেছিল, বড় একজন মারা যেতে চলেছিল। তা আপনার কাছে আমি জানতে চাইবো যে এতটা তো মিলে গেল, এরপর আর কি কি মিলতে পারে বা আপনার কি ব্যাখ্যা আছে এর মধ্যে? আমার ব্যাখ্যা একটাই হবে এখানে, আমি যেটা বলেছি এটা মিলে যাওয়ার সঙ্গে এটা আমার আনন্দের বিষয় কিছু না যে মিলে গেছে, এতে আমি বরং দুঃখই প্রকাশ করব, কারণ যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা কখনো কাঙ্ক্ষিত নয়। কারণ আমরা সনাতন শাস্ত্রে বিশ্বাস করি, সনাতন ধর্মে বিশ্বাসী করি। তো আমরা সনাতন ধর্মে যারা বিশ্বাস করি, আমরা শান্তির সবসময় চাই। কিন্তু বর্তমান যা গ্রহের অবস্থান, যা স্থিতি, এটা সবেমাত্র শুরু। এটা সবেমাত্র শুরু। একটি দুটি দেশে আজকে যুদ্ধ চলছে, যে যুদ্ধটি আমরা আগামী কিছুদিনের মধ্যে তোমাকে বলে রাখি আমি, জুলাই জুনের 3 তারিখ থেকে সেপ্টেম্বরের 22 তারিখ পর্যন্ত পৃথিবী এক ভয়ানক রূপ দেখবে, মানে ভয়ানক রূপ দেখবে। আমরা অনেক মানুষকে হারাবো, অনেক সম্পত্তির ক্ষতি হবে, অনেক মানুষ পদ হারাবে, অনেক জায়গায় শাসন ব্যবস্থা ওলটপালট হবে। এমনও হতে পারে ষড়যন্ত্রের শিকার হয়ে বিশেষ বিশেষ কিছু মানুষ নিজের গদিও হারাতে পারে, এবং যুদ্ধ পরিস্থিতি এমন জায়গায় যাবে যেটা আমাদের ভারতবর্ষে বসেও দুশ্চিন্তার বিষয় থাকবে। তবে আমরা যুদ্ধ নিয়ে ক্ষতিগ্রস্ত হব না, কিন্তু প্রাকৃতিক কারণে আমাদের দেশের উত্তর দিক, পশ্চিম দিক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রবল। যেমন এবার তো বলেছিলেন এটা হবে, এরকমই তো আগের বারও বললেন। হ্যাঁ, এবার যেরকম বলতে ধস নামা, বন্যা আসা, তার সঙ্গে সঙ্গে ভূমিকম্প, যেটা আমি আগে বলেছি এবং দেখতে পাচ্ছ কতবার ভূমিকম্প হলো এর মধ্যে। এটা কিন্তু এই বছর মাঝে মধ্যেই ভূমিকম্প হবে, কারণ আমি, অনেকেই বলেছেন রবির বছর, রবি রবি রবি, আমি শুধু রবিতে পড়ে থাকিনি, কারণ রবি একা কখনো চলতে পারে না। না না, ডিস্টার্ব করতে আসিনি, কিছু কথা বলতে এসেছি, যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইম্প্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন। বা ধরুন কোনো প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কীভাবে কাজ করে থাকি, নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই প্রথম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, বুঝতে পারছেন না যে কী করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে, তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন, আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। রবি যে 7টি ঘোড়া নিয়ে চলে, সেই 7টা হলো এনার্জি। বলছে সপ্তস্বা রথমা রূঢ়ং প্রচণ্ডং কশ্যপাত্মজম। রবি 7খানা এনার্জি নিয়ে চলে, 7টা ওর এনার্জি আছে, 7টা রে আছে। এই 7টা এনার্জির মধ্যে মঙ্গল একটা এনার্জি। তো এই 7টা ঘোড়াই হচ্ছে রবির ইন্ডিকেশন, যে রবিকে নিয়ে যায়। তার মধ্যেই প্রতিফলিত হবে ভূমিকম্প, তার মধ্যেই প্রতিফলিত হবে ষড়যন্ত্র, তার মধ্যেই প্রতিফলিত হবে যুদ্ধ পরিস্থিতি। প্রেডিকশান তো বুঝতে পারলাম। এবার আপনাকে জানতে চাইবো যে তন্ত্র নিয়ে এবার একটু কথা বলতে চাই, যেটা হচ্ছে যে আপনি সব রকম কাজ করেন, ঠিক আছে? আশা করবো দর্শকরা বুঝতেই পারছে। তো প্রথম আপনার কাছে তন্ত্র নিয়ে বা তন্ত্র বিষয় নিয়ে আজকে নতুন কি পাবো? তন্ত্রের বিষয়ে কি বলতো, তন্ত্র একটা মহাসমুদ্র। তন্ত্র থেকে প্রতিদিন আমরা বিন্দু বিন্দু করে খোঁজার চেষ্টা করছি, এবং তার মধ্যে থেকে আমরা মানুষের উপকারে কিছু কাজ করার চেষ্টা করি। তন্ত্র এমন একটা পার্ট, দেখো তন্ত্র না খুব সুন্দর একটা বিষয়। তন্ত্র একটা সাধনার বিষয়, তন্ত্র একটা পথ। যেরকম ধরো আমার বাসস্থান থেকে তোমার বাসস্থান আসতে অনেকগুলো স্টপেজ পেয়েছি, ঠিক সেই রূপ আমরা এই তন্ত্রের পথে চলতে গিয়ে অনেক স্টপেজ পাই। সেই স্টপেজগুলোর মধ্যে শান্তিকর্ম আছে, কিছু ক্রিয়া আছে, সৎকর্ম আছে। লোকে কেউ কেউ সৎকর্মটাকে শুধু তন্ত্র বলে। অনেক তন্ত্র আছে, তন্ত্র শুধু ক্রিয়ার জন্য নয়, তন্ত্র সাধনার জন্য। সাধনা আমরা কেন করি? নিজের মুখ্য প্রাপ্তি, মুক্তি প্রাপ্তির জন্য করে থাকি। তো এই তন্ত্র থেকে আমরা যেটা চাইবো, যেভাবে চাইবো সেভাবেই পেতে পারি। এবার আমরা হচ্ছি
একজন প্রফেশনাল জীবনে আছি, আমরা কিন্তু সাধারণ জীবনে নেই, আমরা আছি প্রফেশনাল জীবনে। কিরূপ? আমরা এমন একটি বিদ্যা, এমন একটি সাধনা করতে চাই বা করি যার মাধ্যমে সমাজ, দেশ এবং দশের মঙ্গল হবে, আমারও পরিবার আদি এবং আমি সুস্থ স্বাভাবিকভাবে চলতে পারবো। তো সেরকম জীবন কাটাতে গিয়ে আমরা বহু সমস্যা, বহু কাহিনী, বহু স্টোরির সম্মুখীন হই। যেরূপ তোমায় বলি, এই কিছুদিন আগে আমি একটি বাড়িতে বাস্তু ভিজিটে গেছিলাম। কারণ বাস্তু না খুব ইম্পর্টেন্ট পার্ট। কারণ বিনা বাস্তু করে, বিনা বাস্তু ঠিক করিয়ে কোনো মানুষ টোটকা, তন্ত্র, পুজো, যজ্ঞ, বিভিন্ন ব্রত করে কখনো ভালো থাকতে পারে না। বাস্তু এমন একটি জিনিস, বাস্তু কথার অর্থ বসত করছো, যেখানে তুমি বসত করবে, অর্থাৎ গাছের যে রুট হয় না, একদম শেকড়, শেকড়টা হলো বাস্তু। গাছের যে দণ্ড বা কাণ্ড যেটা বলে, বা মূল যে শরীরটা, সেটা হলো তন্ত্র। গাছপালা, শাখা পোশাখা, পাতা, এগুলো বিভিন্ন রকম আমাদের আজকের ডেটে লৌকিক কিছু ক্রিয়া। আমি বর্তমান সমাজের ভাষায় বোঝাতে চাইলাম। তুমি গাছের পাতা পড়ে গেল, গাছের পাতা হবে। একটা তুমি ডানা বা ডালা ছেটে দিলে নতুন করে গজিয়ে যাবে। একটা কাণ্ড থেকে কোনো কারণে গাছ কাটা হয়ে গেছে, ঠিক আছে, ওটাকেও যত্ন করে যদি নেওয়া যায়, ওখান থেকে আবার নতুন করে কিছু সৃষ্টি হতে পারে। কিন্তু তোমার গাছের যে চের বা জড় বা রুট, ওটা যদি ডিস্টার্ব থাকে, তুমি উপরে স্প্রে দাও, যত্ন করো, যাই করে নাও, গাছের কিন্তু বহিঃপ্রকাশ বা গাছের বৃদ্ধি হবে না, গাছের কখনো গ্রোথ হতে পারে না। ইভেন সঠিকভাবে যদি দেখা যায়, যদি পুরো ভিতরটা খেয়ে নিয়েছে পোকায়, তাহলে গাছটা মরেও যায়। ঠিক ওই রূপ বাস্তু খুব ইম্পর্টেন্ট। তো এবার যে কথাটা আমি বলছিলাম, যে আমি বাস্তু দেখতে গেছিলাম কারো বাড়িতে। আমাকে কেউ বলেছে, গুরুজি আমার বাড়িতে একটু প্রবলেম হচ্ছে, বিভিন্ন রকম সমস্যা, আমার ভাই হঠাৎ করেই স্ট্রোক হলো, ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি আমি। অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট করলো, বাড়ির চারজন, পরিবারের চারজন ছিলাম আমরা। রাস্তার মধ্যে বাগনানের কাছাকাছি এমনভাবে অ্যাক্সিডেন্ট হলো, চারজনই ওই গাড়িতে অ্যাক্সিডেন্ট করলো। যাচ্ছিল একজন ভর্তি করতে হলো চারজনকে। সেটাকে ট্রিটমেন্ট করাতে গিয়ে আমাদের বহু অর্থ ব্যয় হয়, এবং অর্থ শুধু ব্যয় নয়, আমাদের কিছু প্রপার্টিও বিক্রি করতে হয়। তো গুরুজি একবার বাস্তুটা দেখে যাবেন, কেন হচ্ছে এরকম। ঠিক আছে, অবশ্যই বাস্তু খুব ইম্পর্টেন্ট, বাস্তু দেখা উচিত। তো আমি বাস্তু দেখতে গেলাম। বাস্তু দেখতে গিয়ে দেখলাম ঈশান কোণে পায়খানা, অগ্নি কোণে ওরা একটা শোবার রুম করে রেখেছে, পশ্চিম দিকে ওদের একটা পুকুর থাকা দরকার, সেখানে কি করেছে, বড় একটা গোয়াল ঘর, খুব বড় গোয়াল ঘর টাইপের কিছু করে রেখেছে। ওদের দক্ষিণ দিকে খুব বড় একটা এন্ট্রান্স। আমি বললাম, দক্ষিণ দিকে এন্ট্রান্স কেন করছিল গুরুজি? আমাকে তো আমার বলেছে দক্ষিণ দিকে এন্ট্রান্স খুব ভালো। সমস্যা হচ্ছে, মানুষ আজকে এইভাবে মিসগাইড হতে হতে প্রচুর মিসগাইড হচ্ছে, যার ফলে কি হয়, এই মিসগাইড হওয়ার ফলে এইসব সমস্যা কিন্তু মানুষ সম্মুখীন হচ্ছে। এবার ধরো ওই মানুষটি কি হলো, স্ট্রোক হয়েছিল, বাস্তু দোষের কারণে কিন্তু হয়েছিল। বাস্তুতে ঈশান কোণে পায়খানা ঘর, বাথরুম, টয়লেট, কিচেন, এরকম কোনোটাই কাম্য নয়, আমরা সবাই জানি। এই ঈশান কোণের সঙ্গে দক্ষিণ দিকের খুব বড় একটা সম্পর্ক আছে। ঈশান কোণ আর দক্ষিণ দিক যদি ব্যালেন্স না থাকে, অনেকেই ঈশান কোণ ঠিক করে নেয়, দক্ষিণ দিক ঠিক করে না। এই ঈশান কোণের সঙ্গে দক্ষিণ দিকের ব্যালেন্স ঠিক না হলে সেই বাড়িতে তন্ত্রক্রিয়ার উপর বা তন্ত্রক্রিয়া ভীষণভাবে করা যেতে পারে, বা যদি কেউ চায় সহজেই ওর উপরে প্রয়োগ করা যায়। এই তন্ত্রক্রিয়া ওনার যে পার্টনার, বিজনেস পার্টনার, তার এক বোন, সে ওই পরিবারের উপর তন্ত্রক্রিয়া প্রয়োগ করে। কিরকম তন্ত্রক্রিয়া প্রয়োগ করে? আমাদের জ্যোতিষশাস্ত্রে একটা ক্রিয়া আছে, মারণ ক্রিয়া, বা তন্ত্রে একটা ক্রিয়া আছে মারণ ক্রিয়া। অনেকেই আছেন মারণ ক্রিয়া করেন। মারণ ক্রিয়া করার জন্য শ্মশানের সামগ্রী ব্যবহার করতে হয়, শ্মশানের হাড় ব্যবহার করতে হয়,
পেঁচার মাথা ব্যবহার করতে হয়, শঙ্কর মাছের কাঁটা, বহু সামগ্রী লাগে। তো সেরকম কিছু সামগ্রী দিয়ে ওই বাড়িতে কিন্তু তন্ত্রক্রিয়া প্রয়োগ করে। এই তন্ত্রক্রিয়া প্রয়োগ করার ফলে মারণ ক্রিয়া করার জন্য যে ক্রিয়াটা করা হয় খুব স্ট্রং হয়নি বোধহয়, তাই মরেনি, কিন্তু বাস্তু থেকে রোগকে নিয়ে বেরোনো এবং সেই রোগটাকে সঙ্গে নিয়ে চিকিৎসা করার রাস্তায় ভীষণভাবে একটা দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুর মুখোমুখি লড়াই করছিল। তারপর আমার সঙ্গে যোগাযোগ, আলাপ, এবং সেটা কাটান করিয়ে, বাস্তু শুদ্ধি করিয়ে, মহামৃত্যুঞ্জয়াদি ক্রিয়া প্রয়োগ করে আজকে সেই পরিবারকে সুস্থ রাখা গেছে। তো তন্ত্র, কৌশিকবাবু অনেক কিছু করতে পারে তন্ত্র। আবার তোমাকে আমি তন্ত্রের যদি গল্প বলি, একজন তন্ত্র সাধনায় এমন লিপ্ত হয়েছে, পরিবার পরিজন সব ছেড়ে আমরা তন্ত্রক্রিয়া প্র্যাকটিস করছি পরিবারের জন্য, কেউ তন্ত্রক্রিয়া করাচ্ছে পরিবারের জন্য বা নিজের জন্য, আবার কেউ তন্ত্র সাধনা করছে মোক্ষ প্রাপ্তির জন্য। তাই তন্ত্র এমন একটি রাস্তা যেখান থেকে আমরা যেভাবে চাইবো সেভাবে তার ফলাফল নিতে পারবো। স্যার, আপনার কাছে মারণ নিয়েও আমরা অফ দ্য ক্যামেরা কথা বলেছিলাম। এই মারণ ব্যাপারটা কি, যদি ওটার উপর কোনো ঘটনা যদি থাকে আপনার কোনো ক্রিয়ার দ্বারা, সেটা যদি আপনি রাখেন। দেখো, মারণ ক্রিয়াটা সব থেকে সৎকর্মের মধ্যে নিকৃষ্ট এবং নেগেটিভ কাজ। এবার তুমি বলবে নিকৃষ্ট কাজ তো আপনারা করেন কেন? এটা জানবে যে কাজটা যত নিকৃষ্ট হয় সে কাজের ডিমান্ড তত বেশি হয়। যে কাজ যত নোংরা হয়, যত খারাপ হয়, সে কাজের ডিমান্ড তত বেশি হয়। যেরূপ আমরা দেখতে পাই, দুধওয়ালা যারা দুধ দেন তাদেরকে বাড়িতে এসে দুধ দিয়ে যেতে হয়, টাকার জন্য কখনো কখনো দুদিন পরে এসে নিতে হয়। আর মদের দোকানে লাইন দিয়ে 10টার থেকে 10টা 5 হয়ে গেলে বা কোথাও 11টা 5 হয়ে গেলে 200 থেকে 300 টাকা বেশি দিয়ে কিনতে হয়। কোনো মন্দিরের জন্য যদি চাঁদা চাওয়া হয় 100 টাকা দিয়ে বা 500 টাকা দিয়ে আমরা প্রশ্ন করি এত টাকা কি হবে। আবার আমরাই যারা অর্কেস্ট্রা করছে, ডান্স প্রোগ্রাম করছে, যে ডান্সের কোনো মা বাবা নেই, সেই সব প্রোগ্রামে মাইকের আওয়াজ শোনার জন্য 2000 টাকা চাঁদা দিয়ে বলি যে একটা ভালো করে ডান্স প্রোগ্রাম হোক। অর্থাৎ আমরা মানুষ, আমাদের চিন্তা শক্তি, আমাদের বুদ্ধিসত্তা নেগেটিভ দিকেই যায়। তো আজকাল মানুষ কথায় কারুর কাছে পাওয়ার আছে, পাওয়ারকে কাজে লাগিয়ে জীবন নষ্ট করছে। বহু রাজনৈতিক ব্যক্তিত্ব আছে নিজের পাওয়ার লাগিয়ে অপর মানুষের ক্ষতি করছে, জেলে ঢুকিয়ে দিচ্ছে, কারোর দোকানের সামনে কিছু বানিয়ে ক্ষতি করছে, কারোর দোকান ভেঙে দিচ্ছে, কারোর দোকানের সামনে পার্টি অফিস বানিয়ে দিচ্ছে, কেউ ইললিগেল নোটিশ পাঠিয়ে তার সম্পত্তি ক্রোক করে নিচ্ছে, কেউ পাঁচিল করতে গেলে তাকে আটকে তার থেকে টাকা আদায় করছে। তাহলে যার উপরে একজন রাজনৈতিক ব্যক্তি তার দোকানের সামনে তার জীবন জীবিকার সম্বল একটি দোকান, তার উপর রেগে গিয়ে যদি একটা পার্টি অফিস বানিয়ে দেয় বা অ্যাকোরিয়াম সেট বানিয়ে দেয় বা টয়লেট ল্যাট্রিনের জায়গা বানিয়ে দেয় রাস্তার উপরে, যে জীবনটাকে বাঁচানোর জন্য সে কি করবে? সেও তখন পাওয়ারের সন্ধানে খুঁজছে। তখন পাওয়ার কি? আমরা মনে করি যার কেউ নেই তার ভগবান আছে। এই ভগবানকে রাখতে গেলে জ্যোতিষের কথা মনে পড়ে, পুরোহিতের কথা মনে পড়ে, তখনই আমাদের মতো মানুষের কাছে তারা ছুটে আসে যে গুরুজি এই প্রবলেম হয়েছে, এই সমস্যা, কিছু করুন। তখন আমরা সলিউশন দিই। আপনি স্তম্ভন ক্রিয়া করুন, আপনি বগলামুখী তন্ত্র ক্রিয়া প্রয়োগ করুন, আপনি চান আইনের পরামর্শ নিন। কিন্তু কোথাও দেখি গরিবের আইনেও গরিবের কাছে সাপোর্ট দেয় না, বা পাওয়ার না থাকলে তাকে সাপোর্ট দেয় না। কিন্তু আমাদের ভগবান, যারা বিশ্বাসী, আমরা ভগবত পথে চলি, আমাদের কাছে যে একবার চলে আসে আমরা তাকেই মাপ করি, তাকে আমরা আপন করে নেওয়ার চেষ্টা করি। সেই সুবাদে বহু তান্ত্রিকের কাছে বহু মানুষ যারা লৌকিক ক্ষমতা প্রয়োগ করে ডিস্টার্ব করার চেষ্টা করে, তখন আমাদের কখনো কখনো অলৌকিক ক্ষমতা প্রয়োগ করে তাদেরকে জব্দ করার ব্যবস্থাও করতে হয়।
এরকম অনেক হয়েছে কৌশিকবাবু। আমার কাছে একজন এসছেন, চেম্বারে আমরা চেম্বার করি। একটি পরিবারে সে খুব আপন ছিল, খুব আপন। সে পরিবারের জন্য সে নিঃস্বার্থ কাজ করত, সমস্ত কিছু তার জন্য। তার একটি ফোন, তাদের পরিবারের যদি একটি ফোন আসে, সে যেন তার কাছে যেন ব্রহ্মার কাছ থেকে ফোন এসছে। অর্থাৎ সেই বাড়ির একটি আদেশ ব্রহ্ম আদেশ, সেই বাড়ির একটি বাণী ব্রহ্মবাণী। পরিবারের এত ইম্পর্টেন্ট নেই, তার ওই পরিবার এতটাই ইম্পর্টেন্ট ছিল ওর কাছে। তো সেই পরিবার তাকে বিভিন্নভাবে ইউজ করেছে, তার নিজস্ব কর্মদক্ষতা, কার্যকুশলতা, অর্থ, সমস্ত কিছু দিয়ে হেল্প করেছে। এবার একটি সম্পর্ক তো এক হাতে তালি বাজে না, দু হাতে তালি বেজেছে। হয় ওদের থেকেও কিছু একটা কিছু ভূমিকা ছিল, এর থেকে কিছু ভূমিকা ছিল। এবার কাজ করতে নিতে দিতে কোথাও গিয়ে কারুর কাছে কারুর স্বার্থে আঘাত লেগেছে, অর্থাৎ ওই পরিবারের কোনো স্বার্থে আঘাত লাগে। হঠাৎ করে যে ছেলেটি ওদের খুব প্রিয় ছিল, তার নামে বদনাম, তার নামে চর্চা, তাকে সোশ্যাল মিডিয়ায় এসে কটূক্তি, তাকে সামাজিকভাবে বিভিন্ন তার পরিচিত সার্কেলের কাছে ওর বদনাম করা, ওর প্রফেশন নিয়ে উল্টোপাল্টা কথা বলা, ওর একটা হোটেলে ছিল একটা, ওর হোটেলের খাবারের গুণমান নিয়ে উল্টোপাল্টা বলা, তার রান্নার যে পদ্ধতি সেটাকে নিয়ে উল্টোপাল্টা বলা। ও বিভিন্নভাবে এইসব শুনতে শুনতে মানসিকভাবে একদম বিপর্যস্ত হয়ে যায়। ওর পরিবার দেখে যে আমার পরিবারের মানুষ ভীষণ ডিস্টার্ব হয়ে গেছে, একা হয়ে গেছে, প্রচুর ড্রিঙ্ক করছে, সবার সঙ্গে খারাপ ব্যবহার করছে, খিটখিটে হয়ে গেছে, কি করা যায়। তো আমার কাছে চেম্বারে নিয়ে আসে। আমি চেম্বারে ছক দেখে বিশেষ কিছু যোগ আছে, সেগুলো যেসব নর্মাল থাকেই আমি প্রেডিকশন করার পরে বললাম বর্তমান সময়টা খুব একটা সুবিধের নয়, তবে লোকের দ্বারা যাদের উপকার করবে তার দ্বারা এতটাই ক্ষতিগ্রস্ত বা ডিস্টার্ব হতে পারে, ভুল সিদ্ধান্তও জীবনে নিয়ে নেওয়ার একটা সম্ভাবনা আছে। তো ওনার পিসিমণি সঙ্গে ছিলেন, উনি বললেন যে গুরুজি, আমার ছেলে এখন এত ভালো ছেলে, ব্যবসা ছাড়া কিছু বুঝতো না, লোকের উপকার করতে সবসময় এগিয়ে যেত, এখন সে একটা এমন পরিবারের পাল্লায় পড়েছিল যে পরিবার ব্যবহারও করলো। সেই পরিবারের একটা বিয়ে বাড়ির কন্ট্যাক্ট নিয়েছিল, যেহেতু ক্যাটারার ডেকোরেটর হোটেল ব্যবসা ওদের, তাদের কোনো কিছু প্রবলেম হয়, তারপর থেকে এর পিছনে এমনভাবে লেগে যায়, ওরা এমন বদনাম করে, বদনামটা নিতে পারছে কিন্তু ওরা করছে এটা নিতে পারছে না। তো ওর জন্য বলছে নিজেকে শেষ করে নেব, মরে যাব, সবার সঙ্গে খারাপ ব্যবহার করা, বিভিন্ন রকম নেগেটিভ চিন্তা। তো এর থেকে উপায় কী? তো আমি আমাদের যে জ্যোতিষীয় পদ্ধতি বা সনাতন শাস্ত্রে যে মানসিক দুশ্চিন্তা থেকে বেরোনোর কিছু পদ্ধতি আছে, ওগুলো অবলম্বন করতে বলে আমি তখন বোঝাই যে দেখো, মৃত্যু তো সব কিছু নয়, বাঁচতে হয়। তখন উনি আমাকে বলেন, গুরুজি আপনার কথা আমি তখনই শুনবো, হয় আমাকে মারার জন্য অনুমতি দিন, আমাকে মরতে দিন, নাহলে এমন কিছু ক্রিয়া করুন ওদের একটা বিশেষ কোনো মানুষের নাম করে ওকে যেন আমার চোখের সামনে মরতে দেখি। তখন আমি বুঝাই, দেখো এটা ঠিক নয়, এটা উচিত নয়, মারণ ক্রিয়া করা উচিত নয়। তখন বললেন যে আপনি কি চান ওই একটি মানুষ যদি বেঁচে থাকে, আমার পরিবারের 7খানা মানুষ মরে যাক? আমি যদি মরে যাই, আমার বাবা মা অটোমেটিক মরে যাবে, আমার বাবা মা মরে যাওয়া মানে আমার বোন, তারা বেঁচে থেকেও মরে যাবে। গুরু, যত টাকা লাগে আমি দেব, আপনাদের জ্যোতিষশাস্ত্রে তন্ত্রে আমি শুনেছি মারণ ক্রিয়া আছে, সেই মারণ ক্রিয়ার প্রয়োগ করুন। তো আমি বিষয়টা এড়িয়ে যাই, কারণ এটি আমি একটু চেষ্টা করি এড়িয়ে যাবার, প্রথমত কারণ জিনিসটা ভালো নয়। তারপরে আমার পিছনে ওরা প্রায় 6 মাস পড়ে থাকে, এটা সেটা এটা সেটা, আমাকে কিছু আর বলতে হচ্ছে না। ও মোটামুটি পুরোপুরি এটা স্টাডি করতে ব্যস্ত, কারণ ওর কাছে এখন পুলিশের ক্ষমতা কাজে লাগবে না, ওর কাছে এখন পলিটিক্যাল কোনো ক্ষমতা কাজে আসছে না, ওর কাছে এখন কোনো মানি পাওয়ার কাজে আসছে না। ওর কাছে তখন একটাই মনে হয়েছে পাওয়ার, সুপ্রিম পাওয়ার, যেটা ভগবান আর তন্ত্রের দ্বারাই সম্ভব। তো আমি এক তারাপীঠে যজ্ঞ করছি, তারাপীঠে আমার কিছু কাজ ছিল, যজ্ঞ করতে বসেছি। যজ্ঞ করতে করতে হঠাৎ দেখি আমার যজ্ঞের ঠিক আমার বাম দিকে দাঁড়িয়ে আছে মাফলার গায়ে দিয়ে। তো আমি একটা বলির কাজ করছিলাম, তখন কিছু আমার কাছে মুন্ডমালা আদি মুন্ড হাট থাকে আমাদের কিয়াতে, না বলেই চলে গেছে। সে আমাকে ফেসবুকে ফলো করেছে, আমি ফেসবুকে পোস্ট করেছি, আমি যে আমি অমুক তারিখ থেকে অমুক তালাপীঠে যাচ্ছি অমুক ক্রিয়াতে। তো সে তারাপীঠে
প্রবেশ করেছে। তারাপীঠ শ্মশানে এবারে ঘুরে 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 আমাদের মন্ত্র একটু লাউড, মন্ত্র একটু উচ্চারণ হলে, পাঠ হলে একটু আওয়াজ থাকেই, তো তারাপীঠ শ্মশানে এটা খুঁজে পাওয়া কোনো ব্যাপার নয়। তো খুঁজে চলে যায়, আমি যজ্ঞ করছি, তখন একটা বলির কাজ হচ্ছে। তো বলির কাজ হতে হতে তখন আমাদের একটা স্তম্ভনাদি, একটা জনের শত্রু স্তম্ভনের ব্যাপার ছিল, একজনের মুখ বন্ধর ব্যাপার ছিল, তো সেই কাজ চলছিল। তো কারণ স্তম্ভন ক্রিয়া, মুখ বন্ধ, মারণ, উচ্চারণ প্রায় কাছাকাছি সেম ক্রিয়া থাকে। তো যেহেতু 6 মাস ধরে সে স্টাডি করেছে, ক্রিয়া দেখে সে ডাউট করেছে যে গুরুজি বোধহয় এরকমই কিছু একটা কাজ করছে। তো যজ্ঞ শেষ করেছে, যজ্ঞ শেষ করে আমার কাছে প্রণাম টনাম করলো, প্রণাম করে আমার গুরুজি একটু আপনার সঙ্গে কথা আছে, তুমি সাইডে আসুন। আমি ঠিক আছে চলো। তো শিবাভোগ তলা বলে একটি জায়গা আছে তারাপীঠে, ওই দিকে আমরা হাঁটতে হাঁটতে যাই। তখন উনি বলেন, গুরুজি আমি কি টাকা দেবো না, আপনাকে আমি ভালোবাসি না? কেন? বলছে আপনি কারুর তো একটা কিছু করছেন, হয় মারছেন নয় স্তম্ভন করছেন, আমারও করতে হবে। তোমাকে কে বললো? না গুরুজি আপনার ক্রিয়া দেখে আমি পুরোপুরি 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে দেখেছি আপনি কি করছেন। আপনাকে গুরুজি করতে হবে, তা না হলে আমি তারাপীঠেই নিজের মৃত্যুবরণ করে এই শ্মশানেই আমি চিতার মধ্যে প্রবেশ করবো। এরকম না চলবো না। তখন আমি একটু বিব্রত হলাম। ঠিক আছে দেখছি, তুমি যাও হোটেলে যাও, কালকে সকালে এসে দেখা করো। তো আমি যেখানে থাকি সেখানে তারপরের দিন সকালে এলো, কথা বলে আমি তখন কিছু ব্যবধান বা বিধান দিলাম। ওই দিন রাত্রেই আমরা ক্রিয়া করলাম, কারণ সংযোগ পড়ে গিয়েছিল মঙ্গলবার চতুর্দশী তিথি, এবং রাত্রি 11:22 পর্যন্ত চতুর্দশী ছিল, 11:22-এর পরে অমাবস্যা প্রবেশ করবে। তো নিশিরাত্রি চতুর্দশী প্লাস অমাবস্যা পেয়ে গেছি, সংযোগও পেয়ে গেছিলাম। ঠিক আছে এই ক্রিয়াটা করো, দেখা যাক কি হয়। আমি ক্রিয়া শেষ করেছি, উনি রুমে গেছেন, যে অর্থের খরচা ছিল উনি অর্থ খরচা করেছেন। তখন দেখো এটা আমি তো ব্যবসার জন্য কাজটা করলাম না, তোমারকে এই মুহূর্তে বাঁচানোর জন্য আমি কাজটা করলাম, তোমার মানসিক শান্তির জন্য। কি ক্রিয়া করেছে আমি বলছি না তোমায়, আমি কিছু করলাম, তুমি যাতে ভালো থাকো, তোমার মানসিকভাবে তুমি ভালো হও। কারণ দেখি না দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখে একটা অদ্ভুত টাইপের নিজেকে তৈরি করেছে, তুমি দেখলে কৌশিকবাবু অবাক হয়ে যাবে যে কি রূপ ধারণ করেছে। তাকে দেখে বিশ্বাসই হচ্ছিল যে ও এখনই কিছু করে ফেলবে। তো আমি রুম থেকে কাজ শেষ করে রুমের থেকে বেরিয়ে সকালে আমার সঙ্গে দেখা করে আমার জন্য ফল টল এটা সেটা কিনে, যে গুরুজি আপনি রাস্তায় খাবেন, এটা করবেন। শীতকাল ছিল, আমার ভালো একটা শাল, একটি লাল চাদর, এগুলো কিনে আমাকে পৌঁছে দেয়। পৌঁছে দেওয়ার পরে আমি আমার মতো টাইম করে আমি 11:30-এর দিকে রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। ঠিক 2:30-টার দিকে আমি যখন দুর্গাপুর ক্রস করছি, আমার কাছে ফোন আসে, গুরুজি কোথায় আছেন? খুব একটা আবেগ, মানে হতভম্ব, একটা বিব্রত অবস্থা, গলা। কেন কেন কি হয়েছে? গুরুজি আপনার সাথে দেখা করতে হবে এক্ষুনি। কেন কি হয়েছে? আমি তো দুর্গাপুর ক্রস করছি। না আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। আর তুমি কোথায় আছো? না আমি ইলামবাজার ক্রস করছি, আপনি একটু দাঁড়িয়ে যান। আমি ঠিক আছে। এমনি মেন্টালিকে দেখে পাগল মনে হচ্ছে, কোথায় কি করে বসবে সেই সাহস নিতে পারছি না। কারণ আমরা দেখো মানুষের কাজ করি, প্রফেশন ঠিক আছে, আমরা না কাজের আগে একটা সম্পর্ক জায়গাটা তৈরি করি, সে আন্তরিকতার জায়গা তৈরি করি, কারণ তা না হলে কাজের প্রতি যে দরদটা আসে না। যদি ইনকাম করার কাজ হতো, আমি আমার যা এজ, আমার যা কানেকশন বা আমার পরিচিতি বা আমার বা শারীরিক বল আছে, আমি যে কোনো একটা কাজ করে কিন্তু মাসে 2-2.5 লাখ টাকা ইনকাম করতেই পারি, যেখানে কোনো কৈফিয়ত দেওয়া নেই, যেখানে উপসর্গ ব্যবস্থা নেই, যেখানে রিস্ক নেই, যেখানে কোনো টেনশন নেই, যেখানে লোকের কোনো কথা শুনতে নেই। তাও এই কাজটা করি কেন? ভালোবেসে। এখানে সম্পর্কটা খুব ভালো পাওয়া যায়, অধিকারটা দেখাতে পারে মানুষ, সে অধিকারের বলে আমি দাঁড়িয়ে যাই, যে অধিকার দেখিয়ে দাঁড়াতে বসে দাঁড়িয়ে যাই, ওয়েট করি কি হয়। আমি দাঁড়িয়ে চাটা খাচ্ছি, গল্প করছি, ঘন্টা 2.5-এর মতনই পৌঁছে দিচ্ছি, পুরো ঘেমে গেছে। কি হয়েছে? না গুরুজি ও অ্যাক্সিডেন্ট করেছে। কি অ্যাক্সিডেন্ট করেছে? না আপনি কালকে যারা কাজ করলেন সে অ্যাক্সিডেন্ট করেছে। আমি অ্যাক্সিডেন্ট কী করা যাবে? অ্যাক্সিডেন্ট করে চিকিৎসা হবে, তুমি তো ঘামছো কেন? না গুরুজি আমি ও মরে যাবে কি? আচ্ছা এটা কি কথা? আচ্ছা মরে যাবে মানে? আমি তো মরার কাজ করিনি। না আমি জানি আপনি মরার কাজ করছেন, মারার কাজ করছেন। দেখো ফালতু কথা না বলে তুমি যাও। ভয় পেয়ে গেছি। আরে কোত্থেকে উড়েছে, জুড়ে বসলো, হঠাৎ করে এসে এরকম কথা বলছে, কালকে মাথা খাচ্ছিল কাজ করো, আজকে মাথা খাচ্ছে কি হবে না হবে। তো আমি বললাম ঠিক আছে শান্ত হও, বাড়ি চলো। বাড়ি যেতে যেতে রাস্তায় খবর পেলাম খুব বাজে একটা সিচুয়েশনে আছে, আমি ওটা পুরোপুরি অন ক্যামেরা বলছি না। তো তারপর ছেলেটা 1 মাস আমার পিছনে পড়ে আছে, আমার প্রায়শ্চিত্ত করবো। কিসের প্রায়শ্চিত্ত? আমি ভুল করেছি প্রায়শ্চিত্ত, কারণ আমি কিছু ভুলই করিনি, আমি প্রায়শ্চিত্ত করবো, তুমি প্রায়শ্চিত্ত করবে না। তো এই কাজগুলোর এটাই সমস্যা, করেও শান্তি নেই,
আর না করেও শান্তি নেই। তো খুব প্রয়োজন পড়লে, খুব দরকার হলে তখন ভাবা যায়, করা যায়, করছে, হচ্ছে। আর কাজ যদি সঠিকভাবে হয়, যে কাজই হোক হবেই। আর গলার থেকে ভাঙা গাছটা সহজ হয়। নিশ্চয়ই। আপনার আমরা অফ দ্য ক্যামেরা এবং আগের পডকাস্টে অফ দ্য ক্যামেরাতে আমরা কথা বলছিলাম আপনার গাড়ির ব্যাপার নিয়ে। আপনার গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয় অনেক বছর আগেকার ঘটনা, একটা বাস্তুর ঘটনা। বাস্তুর ঘটনা আপনার কাছে খুবই স্পেশাল আছে কয়েকটা, ঠিক আছে? তার মধ্যে এটা একটা স্পেশাল। আপনি যদি এই ঘটনাটা রাখেন আমার মনে হয় দর্শকদের ভালো লাগবে। বাস্তু আমার কাছে এই জন্যই স্পেশাল, আমি প্রথমেই বললাম, আমি মনে করি বাস্তু খুব ইম্পর্টেন্ট। যারা যা করে নিক, অনেক টোটকা করছে, অনেক রকম সাধনা করছে, রেকি করছে, হিলিং করছে, কিন্তু বাস্তু ঠিক করছে না। বাস্তু ঠিক না হলে শুধু অর্থনৈতিক প্রবলেম হয় না। ধরো তোমার কোনো নিজস্ব প্রবলেম আছে ছকে, তোমার অর্থনৈতিক প্রবলেম হলো, তুমি ওটা প্রতিকার করলে অর্থনৈতিক ঠিক হলো, প্রচুর টাকা কামাচ্ছ, সে টাকাটা হঠাৎ করে খুব আর্নিং শুরু হয়ে গেল, দেখা গেল তোমার স্ত্রীর শরীর খারাপ, তুমি সেখানে খরচা করলে, শরীরকে ঠিক করলে, এবার শরীর ঠিক করতে করতে স্ত্রী যেহেতু শরীর নিয়ে ব্যস্ত, তোমার সন্তানটি পড়াশোনাতে একদম পিছিয়ে গেছে, বা তার মনোযোগ নেই, বা যেভাবে পরিশ্রম করছে রেজাল্ট পাচ্ছে না, বা বাড়িতে বয়স্ক বাবা মামার পিছনে ওষুধ কিনতে কিনতে একদম একদম বিপর্যস্ত হয়ে যাচ্ছে, একদম হাঁপিয়ে উঠছে, বা দেখা গেল বাড়িতে বোন বসে আছে, বিয়ে হচ্ছে না, বা দেখা যায় পরিবারের মানুষ 5টা, খেতে কেউ কখনো কারোর সঙ্গে বসে খেতে দেখেনি, একসঙ্গে কেমন কি কতটা ভাত খায়, কি খাবার খায়, এগুলো সবই কিন্তু বাস্তু। তো বাস্তু যদি ঠিক না থাকে, মানুষের মন ঠিক থাকে না। মানুষের মন যেখানে ঠিক থাকে না, সেখানে ভৌতিক উপদ্রব কিন্তু ভীষণভাবে নাড়াচাড়া দিয়ে থাকে। কারণ বাস্তুর মধ্যে যখন তুমি দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছ, চেঁচামেচি করছো, রোগ জ্বালা, ওষুধ, রোগ মানে কখনো পায়ে পায়ে পেশাব পড়ে যাচ্ছে, পেশাব করতে করতে কেউ যাচ্ছে, পায়ে পেশাব পড়ে গেল, কেউ এত শরীর খারাপ, খেতে বসছে, তার খাবার মুখ থেকে এঁটুটা নিজের গায়ে পড়ে গেল, শরীর এঁটো হলো। তো আমরা না কোনো কারণে অসুচি হয়ে যায়, এর ফলে নেগেটিভ শক্তি বাস্তুতে অ্যাটাক করে। তখন এই বাস্তু থেকে শুরু হলো কি নেগেটিভ শক্তি, নেগেটিভ শক্তি থেকে যুক্ত হয়ে গেল তন্ত্র, তন্ত্র থেকে যুক্ত হয়ে গেল জ্যোতিষ, জ্যোতিষ শুধু নয়, ডক্টর, উকিল, পুলিশ, অর্থাৎ আস্তে আস্তে মানুষকে পুরো ঘিরে নেয়। তো এইরকম আমার সঙ্গে আমার দেখা চন্দ্রকোনা রোড বলে একটি জায়গা আছে, আমার এক বন্ধুর বাড়ি ওখানে। কোথায় চন্দ্রকোনাটা? চন্দ্রকোনা রোড, পশ্চিম মেদিনীপুর বলে জায়গায়, পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা রোড এক জায়গা আছে আমাদের পশ্চিম মেদিনীপুরই, আমার বাড়ি থেকে কিছুটা ডিস্টেন্সে চন্দ্রকোনা রোড। ওখানে আমি আমার অন্য এক ভক্তের বাড়িতে আমি যজ্ঞ করতে গেছিলাম, যজ্ঞ করছি। তো উনাদের গাড়ির ব্যবসা, হ্যাঁ, লরি, বড় বড় লরি টরি অনেক আছে। তো ওরা যেখান থেকে পার্টস নেয়, এরকম পার্টস নেওয়ার একটি দোকান আছে। তো ওই পার্টস যেখান থেকে কেনে, সেই দোকানের সঙ্গে কথায় কথায় আলোচনা হয় যে আজকে বাড়িতে পুজো হচ্ছে, আমাদের বাড়িতে আমাদের যে বাড়ির গুরুদেব আছেন, গুরুজি আছেন, উনি এসছেন, উনার নেতৃত্বে আজকে যজ্ঞ হচ্ছে এবং 3 দিন যজ্ঞ চলবে। তো উনি আমাকে সন্ধ্যেবেলা এসে গুরুজি আমাকে বলছে, গুরুজি আমি একটু কথা বলতে আপনার সঙ্গে, বিশ্রাম নেওয়া হয়ে গেলে বলবেন। আমি ঠিক আছে, আমি রিল্যাক্স, বলুন, কোনো ব্যাপার না। বলছে, গুরুজি আমার আমি যেখান থেকে পার্টস কিনি, ওই ভদ্রলোক খুব সমস্যায় আছে, খুব কষ্টে আছে, আপনার সাথে কথা বলতে চায়। আমি ঠিক আছে, কোনো সমস্যা নেই, কালকে যজ্ঞের পরে সন্ধ্যের সময় আসতে পারেন, কথা বলবো। তো যেহেতু সূর্যাস্তের মধ্যে আমাদের যজ্ঞ শেষ হয়ে যায়, সূর্যাস্তের পরে আর সেই যজ্ঞটা চলবে না সেই মুহূর্তে, তো আমি তারপর সন্ধ্যের পর ফ্রি হয়েই যাই। তো ওই বাড়ির বাচ্চাদেরকে নিয়ে আমি খুব আড্ডা দিই, গল্প করি, ওদের সঙ্গে সৎসঙ্গ করার চেষ্টা করি, কিছু জানানোর চেষ্টা করি, ওদের থেকে কিছু জানার চেষ্টা করি, এভাবে একটা সময় কাটাই ওদের সঙ্গে আমি। আমার ভালো লাগে, আমি প্রত্যেক জায়গায় যাই যেখানে শিশু বাচ্চা থাকে, আমি একটু টাইম কাটাই ওদের সঙ্গে, কারণ ওদের মধ্যে না অনেক কিছু পাওয়া যায়। একমাত্র পজিটিভ শক্তি ওদের মধ্যে থাকে, একটু বড় হয়ে গেলে নেগেটিভ শক্তি ঢুকে যায়। তো আমি বসে এমনি, যজ্ঞ শেষ হয়েছে, সারাদিন খাওয়া নেই। চন্দ্রকোনা রোডে মুড়ি খুব বিখ্যাত না, আমাদের পশ্চিম মেদিনীপুরে মুড়ি খুব বিখ্যাত, পশ্চিম মেদিনীপুর কেন, পূর্ব মেদিনীপুর মুড়ি খুব বিখ্যাত, আর পশ্চিম মেদিনীপুরে মুড়িটা বেশি চলে আর কি আমাদের।
সন্ধেবেলা একটু চপ হবে, একটু বিভিন্ন রকম সামগ্রী দিয়ে, চপ ফুলুরি একটু ফুলুরি দিয়ে বিভিন্ন রকম সামগ্রী দিয়ে আমরা মুড়ি খেতে বসেছি। তো আমি বললাম আমি ভাত খাবো না, কারণ সন্ধে হয়ে গেছে, একবার রাতে রুটি মুটি কিছু খেয়ে আমি শয়নে যাবো। তো এখন একটু আমাকে মুড়ি, একটু আম তেল, একটু আলু সেদ্ধ, একটু শশা, গাজর, চানাচুর, এই বিভিন্ন রকমের মশলা করে মুড়িটা বানিয়ে মুড়ি খাচ্ছে। তখন নিয়ে এলেন, দেখা করতে এসছেন, কথা বলছেন, তো চোখে মুখে না একটা নেগেটিভ শক্তি যেন ভর করে আছে। ওকে দেখেই বোঝা যাচ্ছে যে একটা নেগেটিভ শক্তির উপর ভর করে আছে। তো আমি বললাম, বলুন কি হয়েছে? তো গুরুজি, দৃষ্টিতে একটু প্রভাব পড়ে, প্রচন্ড মুখ চোখে প্রভাব পড়ে। কপাল, চোখ, গাল, দাঁত, গলার স্বর, এই 5টি জিনিসই হচ্ছে তন্ত্র বা ভৌতিক বা নেগেটিভ শক্তি বোঝার মূল জায়গা। মানুষের কি বললাম, চোখ, কপাল, গাল, গলা বা স্বর, এগুলো হচ্ছে তন্ত্রক্রিয়া বোঝার মূল জায়গা। কতটা তন্ত্রক্রিয়া আছে, কি তন্ত্রক্রিয়া করা আছে, কত দিন করা আছে, বা আদৌ তন্ত্রক্রিয়া না অন্য কোনো শক্তি, সমস্ত কিছু বোঝা যায়। তো উনি আমাকে বলছেন, আপনি তো সবই জানেন, আপনার কথা খুব শুনেছি, আপনি দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখে কি বুঝতে পারছি, ওটা আমার পছরে দাও, কি জন্য এসছো সেটা বলো। তো উনি বললেন, বাড়িতে খুব সমস্যা, স্ত্রী খুব ভোগে, প্রচণ্ড রোগ হচ্ছে, ভাই কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করলো, তার পায়ে রড ঢোকানো আছে, সেই রড ঢোকানোর পরে ভিতরে ইনফেকশন হয়ে গিয়ে আবার অস্ত্রোপচার করতে হয়। কেউ কেউ বলছে পা কাটতে হবে, কেউ কেউ বলছে চিকিৎসা করলে ভালো হবে, এই নিয়ে খুব বিপর্যস্ত আছি। গুরুজি, একবার বাড়িতে যদি কিছু পুজো করিয়ে একটু বাড়ি শান্ত করা যায়। তখন আমি বললাম যে, আপনি আমাকে থেকে বিচার করিয়ে কিছু করাতে চান, না শুধু আমাকে যদি বলেন অ্যাজ এ পুরোহিত পুজো করতে, সেটাও আমি ব্যবস্থা করতে পারি। না গুরুজি, কি এখন বিচার করাবো, এখন তো বাড়ির মনো অবস্থা ভালো নেই, বুঝতে পারছি বাস্তুতে কিছু প্রবলেম আছে, যদি একটা ভালো কোনো পুজো করা যায়। তো আমি বললাম যে, বাস্তুর মধ্যে পুজো বলতে কোনো বিচার ছাড়া আমরা একটা পুজো বলে থাকি, পঞ্চাঙ্গ শান্তি সুস্থায়ন, আমাদের পুজো অর্চার ব্যবস্থা আছে। তো আমি বললাম ঠিক আছে, পঞ্চাঙ্গ শান্তি সুস্থায়ন করি না, একটা একদিনের ব্যাপার, কোনো ব্যাপার না, হয়ে যাবে, 7 জন পুরোহিত লাগবে, আমি গিয়ে ব্যবস্থা করে দেবো। তো বললো, গুরুজি আপনি ফর্দ পাঠিয়ে দেবেন, আমি ব্যবস্থা করে রাখবো, আপনি কবে ডেট করুন। আমি ঠিক আছে, ফর্দ আমি দিয়ে দেবো, আপনি ব্যবস্থা করবেন। তো আমি যথারীতি ফর্দ পাঠিয়ে দিয়েছি। তো ফর্দ পাঠানোর পরের দিনে আমি কামাখ্যা চলে যাই। কামাখ্যা আমার প্রোগ্রাম রাখা আছে আগে থেকেই। তো ওখানে গিয়ে যেহেতু গেছি, ফর্দ পাঠিয়েছি, ওরা আমাকে ফোন করেছে যে, গুরুজি ফর্দে তো হাফ জিনিস পাবো, হাফ জিনিস পাবো না, বা কিছু জিনিস এখানে পাবো, সেগুলো আপনার পছন্দ হবে কিনা না, কারণ এখানে তো খুব ছোটোখাটো দশকর্মার দোকান, বড় দোকান থাকলেও সবসময় সব কিছু অরিজিনাল পাওয়া যায় না। বললাম, হ্যাঁ আমার জিনিস কিন্তু সব অরিজিনাল চাই, পঞ্চকষায় অরিজিনাল হতে হবে, তিলটা ভালো হতে হবে, কারণ আমি ভগবানের পুজো একদম পোকা লাগা বা নিকৃষ্ট একদম বাইরের মানে উচ্ছিষ্ট জিনিস ব্যবহার করি না, আর আমি আনলেও কিন্তু ব্যবহার করবো না, একদম পরিষ্কার আনতে হবে। তখন উনি বললেন, গুরুজি আপনি এক কাজ করুন, আপনার তো সহকারী অনেকেই আছেন, কাউকে বলি আপনি ব্যবস্থা করুন, যা অর্থ লাগে আমি দিয়ে দেবো। যথারীতি আমি ব্যবস্থা করে ধার্য দিনে আমি ওনার বাড়ি পৌঁছই। পৌঁছানোর পরে যখন বাড়িতে পৌঁছে যাই, যেহেতু বাড়িতে না গিয়ে আমার এক ভক্তের বাড়িতে বসে কথা হচ্ছে, বাড়ির কি অবস্থা তো আমি তো জানি না, আমি বাড়ি পৌঁছে গেছি, পরিবেশ রেডি করছেন আমার যারা আমার সঙ্গী যা ছিল, পরিবেশ রেডি করছে, আমি একটু দেরি করে ঢুকেছি, আমার ঢুকতে ঢুকতে 9:30 বেজে গেছে। তো আমি যখন যাই সমস্ত রেডি, আমি গিয়ে সংকল্পে বসে গেছি, সংকল্প করাতে। সংকল্প করানোর পরে একটু আমরা ফল মিষ্টি আহার করছিলাম, তখন আমি হাত ধুতে যাই, বাস্তুতে কিছু নেগেটিভ আমি সিমটম ফিল করি। তো আমি তখন দেখলাম, যেহেতু ওরা আমাকে নিয়ে আলোচনা কিছু করেনি, আমিও বিশেষ করে যে আর আলোচনাটা করবো না। তবুও আমার মনটা একটু সায় দিল না। আমি দেখে বললাম যে, বাড়িতে যে বাড়িতে বানিয়েছেন ইঞ্জিনিয়ারিং প্ল্যানিংয়ে, বোঝা ইঞ্জিনিয়ারিং প্ল্যানিংয়ে করেছি। যে ইঞ্জিনিয়ারিং প্ল্যান আজকাল তো ইঞ্জিনিয়ার প্ল্যান এত ভুল হয় না, ইঞ্জিনিয়াররাও খুব সচেতন, বাস্তু নিয়ে খুব সচেতন। বলো, গুরুজির বাড়িটা আমার অনেকদিন হয়ে গেছে, আমি আবার নতুন করে রং টং করিয়ে পরিষ্কার করিয়ে রং করেছি। বললাম ঠিক আছে, তোমাদের এই জায়গাগুলো খুব নেগেটিভ। পেছনে তো একটা পুকুর আছে, পুকুর আছে, সাবড়া গাছ, একটা গাছ হয় সাবড়া গাছ, সাবড়া গাছ গাছ আছে। ওই গাছে আর পুকুরে যক্ষারূপী একটা শক্তি হয়, সেই শক্তির বাস আছে।
তো আমি বললাম, দেখুন আপনার বাড়িতে রাত্রেবেলা কিছু গন্ডগোল বা কখনো কিছু সিমটম, কিছু অসুবিধা হয়? বলছে, হ্যাঁ গুরুজি, খুব অসুবিধে হয়, মাঝে মধ্যেই খুব উৎপাত করে, পুকুরে আওয়াজ পাই, তবে আমাদের খুব স্বপ্ন দেয় মাঝে মধ্যে যে এই ওখানে যা, এত কলসি সোনা রাখা আছে, তুই নিয়ে নে। আমরা কেউ পাত্তাও দিই না, আমরা যাইও না, আমরা দেখিও না। তবে শুনেছি আমার দাদু এটা করেছিলেন। তারপরেই আমার বাড়িতে আমার কাকা মারা যায় আর বিভিন্ন রকম দুর্ঘটনার সৃষ্টি হয়। তারপর থেকে আমার বাড়িতে আর কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করেনি। আমার দু ভাই দুটো করে মেয়ে। আমি, ঠিক আছে, এটা কিন্তু একটা অপশক্তি আছে, এর একটা চিকিৎসা বা বিধান করিয়ে নিও। হ্যাঁ গুরুজি, আমার মেয়ে হওয়াটা তো মানে এটা তো তার হতেই পারে না, ব্যাপারটা হচ্ছে যক্ষা যদি কোনো বাড়িতে এফেক্ট হয়, যক্ষা। হ্যাঁ, সেই বাড়িতে পুত্র সন্তান বংশবৃদ্ধি হতে দেয় না। ও এরকম হ্যাঁ একদম। যক্ষা যদি কারুর বাড়িতে হুম। প্রবেশ করে হুম বা যক্ষা যদি কোনো বাড়িতে এফেক্ট হয়ে যায়, হুম যক্ষার নিয়ম আছে, যক্ষা তার বাড়িতে বেশি এফেক্ট করে তার দ্বারা উপকার যদি কেউ নেয়। কিরকম উপকার? স্বপ্নটা, স্বপ্নের মাধ্যমে ওই রাত্রে বেলায় যদি বেরিয়ে যায়, সে সত্যিকারেই অর্থ বা মোহর পাবে বা সোনা পাবে। সেটা যদি কেউ গ্রহণ করে নেয়, সেই বাড়িতে পুত্র সন্তান হবে না, যতক্ষণ না এই অভিশাপ প্রায়শ্চিত্ত মুক্ত হচ্ছে। এই অভিশাপ থেকে মুক্ত হওয়া যায়, কিন্তু খুব কঠিন, খুব সমস্যাকারক। যিনি করবেন তিনিও মৃত্যুর মুখে পর্যন্ত চলে যেতে পারেন। খুব নিয়ম নিষ্ঠা যদি কাজ না জানেন, কাজটা করার পরে যিনি করবেন তিনিও মরবেন, যিনি করবেন তিনিও মরবেন। যক্ষার খেলা মারাত্মক খেলা। তো আমি বললাম যক্ষার বিধানটা করিয়ে নিও, কমসে কম রাস্তা, ও আবার গ্রামে গঞ্জে অনেক বাড়ি আছে, রাস্তা বন্ধ হয়ে যায়। ধরুন বাড়ি করলাম, বাড়ি করার পরে মনে হলো আমাদের বাড়ির অনেক ধান ওঠে, ধানটা রাখার জন্য পিছনে একটা সেট করে দিই, দিয়ে ধানটা ওখানে রেখে দেবো। কেউ মনে করে আমাদের বাড়িতে অনেকেই মাছ মাংস ভেতরে রান্না করবো না, বাইরে রান্না করবো, এটা সেট করে নিই। বাইরে পাকা বাড়ি থেকে সেট করে, টিনের সেট করে রান্না বান্না করে। সেগুলো হয় কি, কখনো কখনো রাস্তা বন্ধ হয়ে যায়। তো রাস্তা বন্ধ হয়ে গেলে তখন তারা উৎপাত শুরু করে। ধরো আমি তুমি বসে গল্প করছি, কথা বলছি, সুন্দর আলোচনা করছি, আমাদের পাশ দিয়ে কেউ যাতায়াত করুক না করুক আমাদের কোনো যায় আসে না। যখনই আমরা গল্প করতে করতে মধ্যিখানে কেউ চলে যাবে, বা আমার কাশিরূপী যক্ষা যখন আবির্ভাব হবে, তখনই কিন্তু আমরা ব্রেক হয়ে যাই, ডিস্টার্ব হয়ে যাই। তার মানে যখন আমাদের মধ্যে আমাদের জীবনযাপন বা আমাদের প্রতিনিয়ত দৈনিক কর্মকাণ্ডের ক্ষেত্রে যাকেই আমরা ডিস্টার্ব করবো, যক্ষা হোক, মানুষ হোক, দেবতা হোক, যাকে ডিস্টার্ব করবো সে কিন্তু আমাদের চরম ডিস্টার্ব করবে। অর্থাৎ তাকে বললাম তোমাদের বাড়ির কিন্তু কর্নারে যে জায়গাটা, ওটা কিন্তু বেড়ে গেছে, ওই রাস্তা আটকেছে, ও ভীষণ ডিস্টার্ব করবে তোমাদেরকে। আর তার কিন্তু একটা প্রতিফলন ঘটতে পারে এখানে। আর নেগেটিভ শক্তি যদি একবার কোনো বাড়িতে প্রবেশ করে, সেখানে ভৌতিক সমস্যা, দৈবিক সমস্যা, আদি ভৌতিক সমস্যা, বিভিন্ন সমস্যা লেগে থাকে। তো বলো গুরুজি ঠিক আছে, ওটা ভাইয়ের অপারেশনটা হয়ে যাক, চিকিৎসা করিয়ে আসে, একবার আপনাকে দিন দেখে ডেকে আপনার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ব্যবস্থা করে নেব। ঠিক আছে, আমার টিম আছে, কন্ট্যাক্ট করে একটা ডেট নিয়ে ব্যবস্থা করে নিও। যথাযোগ্য আমরা পুজো অর্চা শেষ, রুদ্রাভিষেক হয়ে গেছে, পার্থিব পুজো হয়ে গেছে, তুলসীদান হয়ে গেছে, আমরা যজ্ঞে বসবো। ঠিক যজ্ঞে বসার আগে আমি যে কাজগুলো করি প্রত্যেক জায়গায় চেষ্টা করি শরীর বন্ধন করানো। বাড়ির প্রত্যেকটা মেম্বারকে শরীর বন্ধন করাই, এবং আমার যে টিম থাকে তারা শরীর বন্ধন করেই নেয়। তো শরীর বন্ধন করাচ্ছি সর্ষে দিয়ে, সাদা সর্ষে দিয়ে আমরা শরীর বন্ধনটা করি। যখন ওনার বাড়ির যে পুত্র বধূ যিনি ডেকেছেন, তার যে স্ত্রী তিনি বসে আছেন, তার উপরে আমি সর্ষের মন্ত্র দিয়ে প্রয়োগ করেছি। যখনই প্রয়োগ করেছি তখন তার চোখে মুখে একটা আলাদা ভাব। আমি আমার দিকে তাকাচ্ছি, এরকম তাকানোর পরে বলছে, তুই কি করে নিবি? আমি একটু শকড হলাম, হঠাৎ করে কি হলো ব্যাপারটা। এত সম্মান, এত শ্রদ্ধা, যে মানুষটা আসার সময় পা ধুয়ে দিল, তার নিজের আঁচল দিয়ে পা মোছালো, তারপর নতুন গামছা দিয়ে ভালো করে পরিষ্কার করলো, সে মানুষটা এইভাবে কথা বলছে কেন? আমার মাথা কিন্তু ওই কনসেপ্টে ঢোকেনি তখনও।
দিয়ে মুখটা নিচু করে না, তাকালো না আমার দিকে। তো আমি মজার ছলে দেখে ওটাকে আবার সেকেন্ড টাইম যখন আবার সর্ষেটা দিয়েছি, তখন ওর গলার স্বর চেঞ্জ হয়ে গিয়ে আলাদা রূপ ধারণ করে। তার কি গর্জন, তার কথা, তার চোখ মুখে এরকমভাবে তাকাচ্ছে, এরকম তাকাচ্ছে। তুমি কে? বলছে তুই যত বড় পণ্ডিত হোস, যত বড় তান্ত্রিক হোস, আমার তুই কিছু করতে পারবি না। আনলাম যে তুমি কে? তখন একটি নাম নেয়। ওই নামটা কে? উনার বাড়ির দুটো বাড়ির পরে একটি ষোড়শী বয়সী কন্যা, যে কিনা একটি ছেলের সঙ্গে প্রেম করত, বাড়িতে মেনে না নেওয়ার ফলে সুসাইড করে। সেই সুসাইড হওয়ার 41 দিনের মাথায় তার মাও সুসাইড করে। ওই দুটো আত্মা ওই পুরো পাড়াতে ঘুরে বেড়ায়, এবং ওই আত্মা সুইং করে যখন যাকে পায়, তার সঙ্গে ভাব ম্যাচ করলেই তার শরীরে প্রবেশ করে। তো আমি যজ্ঞে তখন বসবো, যজ্ঞে তখন শুরু হবে, তখন পরিস্থিতি আলাদা হয়ে গেছে। তখন আমরা যজ্ঞে আছি, পঞ্চাঙ্গ শান্তি সস্তায়নের ক্রিয়া সামনে এসছে, ভৌতিক। আমার যে টিম ছিল, আমার তো ওরা ভৌতিক কোনো কাজ করে না, ওরা যাজনিক কর্ম করে, পণ্ডিত মানুষ, ওরা দেখে সবাই বিব্রত। আর হোমটা হচ্ছে দুতলার উপরে ছাদে। যখন কাজ হচ্ছে, আমি তখন ওনাদের বললাম, দেখবেন কেউ ছুটে গিয়ে ও উপর থেকে ঝাঁপ না দিয়ে দেয়, ওটা হয়ে গেলে আমাদের সমস্যা। তখন উনি এইভাবে একদম বসে চুল টুল ছেড়ে বাজেভাবে আওয়াজ। তো আমি ডিটেলস আস্তে আস্তে নেওয়ার চেষ্টা করলাম। তখন জানতে পারলাম যে ও সুসাইড করে, ওর মা সুসাইড করে, ওর বাবা খুব অত্যাচার করেছে ওর উপরে, যার ফলে মেয়ে সুসাইড করে। মেয়ের অধঃপতন বা মেয়ের সুসাইড করা, মেয়ের প্রেম করা, এইসব কারণ সবসময় ওর মায়ের কাছে ওর বাবা বলতো, তোমার জন্য এটা হয়েছে, তোমার জন্য এটা হয়েছে, তুমিই দায়ী। এইসব করার ফলে ওর মা না নিতে পেরে ওর মাও সুসাইড করে, যার ফলে এই দুটো শক্তি মিলে পুরো পাড়াটাকে ডিস্টার্ব করে রেখেছে। যখন উনি এরকম করলেন, তখন যেহেতু আমার গুরু কৃপায় আমার ভৌতিক কাজ জানা, আমি সঙ্গে সঙ্গে আমার মতো করে জল মন্ত্রণা আদি দিয়ে, কিছু সামগ্রী তো থাকেই সঙ্গে ব্যাগের মধ্যে, কিছু সামগ্রী ব্যবহার করে কাটান করি। কাটান করার পরে আমি খুব শাসন করলাম ভদ্রলোককে। আমি জিজ্ঞেস করলাম যে এরকম কি কখনো আগে হয়েছে? বলছে গুরুজি মাঝে মধ্যে এরকম হয়, তো এত উগ্র হয় না। উল্টো পাল্টা ব্যবহার করে, তর্ক করে, একা থাকে, রুম বন্ধ করে দেয়, সেই মুহূর্তে 1.5 দিন 2 দিন ওর মতো করে থাকে। তারপর আমাদের নার্সিংহোম বা হসপিটালে ভর্তি করে ওকে আবার সিরিয়াল না দিয়ে চিকিৎসা করাতে হয়। তখন আমি বললাম, আপনি কেন কথাটা বলেননি আমাকে? এটা তো আপনার আগে বলা উচিত ছিল আমাকে। আজকে বাই চান্স আমার কাছে সামগ্রী ছিল, যে সামগ্রী না তো আমি কি করতাম? তো বলার পরে এটা কাজ করানোর পরে আমি সন্ধ্যেবেলা কাজ যোগ্য শেষ, নিচে এসে আহার করবো, আমাদের পুরোহিত আহার করছেন। হঠাৎ করে দেখি উনার বাড়ির পাশে, অর্থাৎ উনার কাকার মেয়ে ওখান থেকে উৎপাত গর্জন আওয়াজ করছে। সে কি করেছে, এই বৌদ্ধ থেকে বেরিয়ে ওর মধ্যে প্রবেশ করে গেছে, ওই মেয়েটির মধ্যে প্রবেশ করে গেছে। ও সন্ধ্যেবেলার চুল ছেড়ে কিছু করছিল, বাচ্চাকে স্তনপান করাচ্ছিল না, কিছু করছিল, ওর মধ্যে প্রবেশ করে গেছে। ওর মধ্যে প্রবেশ করে, ওর উৎপাত ভয়ানক। তো উনার যে কাকিমা, উনি ছুটে এসছেন আমার কাছে, যে গুরুজি আমার মেয়েও কেমন করছে। আচ্ছা, উনি কেন কেমন করছেন কেন? না, ও এরকম মাঝে মধ্যে করে। তখন উনি ডাকুন, নিয়ে আসুন মেয়েটাকে। সে কোনো মতে আসবে না, সে এসে আমাকে যেরকম মানে সব রকম থ্রেডিং, তুই কি করবি, তুই কজনের থেকে আমাকে তাড়াবি, আমাকে তুই এখান থেকে বের করতে পারবি না। যখন আমাকে থ্রেড দেয়, তখন আমার ঠিক আছে, দেখা যাবে, একজনের থেকে বের করতে পেরেছি মানে আমি সবার থেকে বের করতে পারি। তখন ওনাকে আমি আবার সেম পুনর্ব্যবস্থা করে সমস্ত কাজকর্ম করে কাটান করি। কিছু শিকড় ছিল সাময়িক, বেঁধে দিই ওনাদের দুজনের হাতে, কিন্তু আমাদের কিছু কবচ দিতে হয়, এটা কাটানোর পরে কবচ দিতে হয় যাতে কোনোদিন প্রবেশ না করার মধ্যে। তখন আমি ওনাকে বললাম যে এটা আপনারা বলতে পারতেন, এটা ঠিক হয়নি আপনার। তো আমি খুব রেগেও যাই, খুব খারাপও, সেই মুহূর্তে রাগ হওয়াটা স্বাভাবিক। তো যজ্ঞটা শেষ করে আমি চলে আসি। তারপর ওনারা আমার সঙ্গে যোগাযোগ করেন যে গুরুজি কবে আসবেন, কিভাবে আসবেন, ঠিক করতে হবে।
তো আমি যথারীতি ওখানে যাই ঠিক করতে। আবার হ্যাঁ, কিছুদিন পরে আমার যেতে হয়। কারণ কি, আমাকে তো আমি রিকভারি পুরো করতে পারিনি তো, কারণ আমার সামগ্রী কিছু নেই। বিনা শেষ হয়ে সামগ্রীতে গেছে তো। হ্যাঁ, মানে আগের যোগ্যতা তোমার কাজ শেষ কাজ হয়ে গেছে। শেষ। আর আমি তো ভৌতিক কোনো প্রিপারেশন নিয়ে যাইনি ওখানে। না। আমি ওখানে যখন গেছি তো কাজ করতে পুজোর, এবার আমাদের ব্যাগে কিছু রাখা থাকে, শেকড় বাকড় দেওয়া যায়, কিন্তু কবচ, মাদুলি, আটখানা কাঁটা, বিভিন্ন সামগ্রী লাগে, স্নানের দ্রব্য দিতে হয়। শুধু ভূত গেলাম ফুঁক মারলো কাটানো হয়ে গেল জল পোড়া হয় না, ভৌতিক ক্রিয়ার কিছু বিধান থাকে। যদি ওটা না ঠিক হয়, আমি এমনি গেলাম কারো কাছে ফুঁক মারলাম, ক্রিয়া করলাম, চলে এলাম, ব্যাস আমার ভূত ছেড়ে গেছে। না, ভূত শক্তি ছেড়ে গেলে ওর শরীরে প্রবেশ করে থেকে যায়, ওর সঙ্গে সঙ্গম করে, ও স্বামীর থেকে দূরে করে দেবে, বিবাহ হতে দেবে না, ওকে শরীরে সুস্থ হতে দেবে না, কোনো না কোনো রোগ লাগিয়ে রাখবে যাতে ও একা থাকে, বিভিন্ন রকম ডিস্টার্ব করে। তো আমি যে কাজটা করি, চেষ্টা করি না পুরোপুরি, তার জন্য আমি এক্সপেন্সিভ। আমি প্রত্যেককে বলি, সবাই জানেও, যে চন্দন শাস্ত্রীর কাছে যেতে গেলে হাতে একটু টাকা নিয়ে যেতে হবে, টাইম নিয়ে যেতে হবে। কারণ আমি যে কাজটা করবো পুরোপুরি কাজ করব, আর পুরোপুরি কাজ করতে গেলে সামগ্রী লাগবে, সামগ্রী লাগলে খরচা আছে। এবার কেউ যদি মনে করে আমি নি, কেউ যদি মনে করে সামগ্রী খরচা হয়, যার যেরকম ভাবনা, আমার কোনো টেনশন নাই। তো আমার তো কাজ নিয়ে মতলব, আমি কাজ করতে খুব ভালোবাসি, আমি কাজ করি। তো আমি পুনরায় একটা ডেট দিয়ে ওখানে যাই, আমি কাজ করছি। কাজ করার পরে আমি বললাম ওদেরকে, যে কজনকে ডিস্টার্ব হয়, প্রত্যেককে ডেকে আনুন। সে আপনার বাড়ির লোক হতে পারে, আপনার বাড়ির লোক নাও হতে পারে, খরচা আপনার, দায়িত্ব আপনার রেসপন্সিবিলিটি ওদেরকে সবাইকে সুস্থ করার। তো আমার কথা আদেশ হিসেবে নিয়ে 9টা মেয়েকে, ওই পাড়ায় 9টি মেয়ে ডিস্টার্ব হয়, অর্থাৎ পুত্রবধূ আর কন্যা মিলিয়ে 9 জন। এই 9 জনকে যখন যেরকম পারে ডিস্টার্ব করে, যাকে যেরকম পারে ডিস্টার্ব করে। তো একটি পাড়াতে 9টি মেয়ে, পুত্রবধূ আর মেয়ে নিয়ে, ভাবো তুমি কৌশিক, ওই পরিবারটার বা ওই পাড়াটার কি হতে পারে। তাও তারা সঠিক বিচার করায়নি। যখনই কিছু প্রবলেম হয়, কোনো মৌলবী সাহেবের কাছে কিছু জল পোড়া ফুঁক মেয়ে চলে আসে, ওই সাময়িক ভালো হয়ে যায়। কোনো কিছু হলো, কোনো লোকাল গুরুজনের কাছে গিয়ে ফুঁক মারলাম, তন্ত্র ইয়ে করলাম, আবার আমাকে বলে গুরুজি আমি আমার ওর বাড়িতে পাড়াতে একটি মেয়ে, ও বাইরে নার্সিং পড়ে, তাকেও ডিস্টার্ব করে। তার মা আমাকে ফোন করে, বলে গুরুজি আমি ইউটিউব দেখে একজন গুরুজির কাছে গেছিলাম, উনি তো অনেক কাজকর্ম করলেন, কিন্তু তারপরেও মেয়ে সেম প্রবলেম। আজ হাতে বাঁধতে কিছু দিয়েছে, ওটা কবচ দিয়েছে। আজ কবচটা কিসের? না, রূপোর কবচ। এই জন্য কাজ হয়নি। বলছে কেন রূপোর কবচে কাজ হয় না? রূপোর কবচে কাজ হয়, কবচটা বানানোর বিধান থাকে। আপনি দোকানের কাছে নর্মাল বলেছেন কবচ দিন, নিয়ে চলে এসেছেন, বলছে হ্যাঁ, আজ উপরে কিছু অঙ্কন করা আছে, বলছেন দাগ আছে, এটা তো কাজ হবে না। সমস্ত কিছু আচারে হয়, আচার বিচার, তারপরে লক্ষ্মী। আচারে বিচার, বিচারে লক্ষ্মী, কথায় আছে। অর্থাৎ আচার বিচার ঠিক না হলে তুমি লক্ষ্মী প্রাপ্তি, মোক্ষ প্রাপ্তি, সঠিক শান্তি প্রাপ্তি কখনই হতে পারে না। তো আমি তারপরে ক্রিয়া করার পরে প্রত্যেককে শরীর বন্ধন করে ছোট্ট একটি প্রেত হোম করার পরে সবাইকে কবচ দিয়ে যখন বেরিয়ে আসছি, কিছুটা আসার পরে ওখানে একটা পার্ক আছে চন্দ্রকোনা রোডে, পরিমল কানন বলে। পার্কটা ঠিক ক্রস করব, মনে হলো আমার পিছনে কেউ একটা ধাওয়া করছে। শুধু পিছনে করে তাকাই, কেউ নেই। কিছুটা তারপরে এত টায়ার্ড, এত পরিশ্রম, আমি খুব চোখটা লেগে গেছে, একটুখানি পর চোখ লেগে গেছে আমার। আমি হালকা চোখ লেগে শুয়ে গেছি। হঠাৎ চোখটা খোলে, মনে হলো কেউ আমার গাড়িটাকে জাস্ট এইভাবে 2 হাতে ঠেলছে। আমার ড্রাইভার ব্যালেন্স না করতে পেরে, যেহেতু আমার গাড়িটা ছোটো গাড়ি, পুরো ঘুরে যায়। যখন ঘুরে যায়, পিছন থেকে একটা লরি এসে ধাক্কা দেয়। মা সিদ্ধেশ্বরী কালী মা, আমার বাড়ির যিনি মালকিন, তিনার অসীম কৃপা বা মহামৃত্যুঞ্জয় ভগবানের অসীম আমার প্রতি আয়ু দান করা, ওই দিনকে আমি প্রাণে বেঁচে বাড়ি ফিরেছি। ওই ক্রিয়া করার পরে যেভাবে অ্যাক্সিডেন্ট করেছিলাম, আজও আমার গাড়ির ক্ষত পরিপূর্ণ ঠিক করতে পারিনি। আমার মাথায় হালকা চোট লেগেছিল, এখানে কাঁচ ঢুকেছিল, এখনো হালকা আছে। তো সেই দিন আমি দেখেছি যে ক্রিয়া কতটা খতরনাক হতে পারে। যদি আমরা কাটানোর জন্য আমাদের উপর এটা এফেক্ট হয়, তারা মানে ভাবো যারা ওই রকম থাকে তাদের উপরে কিভাবে হালকা পুরো ভিতরে বিষের মতো বা ভাইরাসের মতো ছড়িয়ে গিয়ে
পুরো পরিবার তথা সমাজকে ডিস্টার্ব করে। ওই জন্য এইসব দিক থেকে না মানুষকে খুব সচেতন হওয়া উচিত। বাস্তু যেন অসুবিধা না হয়, বাস্তুর মধ্যে যেন অনাচার না হয়, বাস্তুর মধ্যে যেন নিয়ম শৃঙ্খলা ঠিক থাকে। তা না হলে আমি যদি মনে করি আমি খুব বড় চাকরি পেয়ে বড় ব্যবসা করছি, খুব চাকরি পেয়ে গেছি, আমার ছেলেকে আমি স্বপ্ন, অনেকেই বলে আমার কাছে, জানো গুরুজি আমি স্যালারিটা বেড়েছে, ছেলেটা বড় হলো ওই স্কুলে ভর্তি করবো। আরে তুই ওই স্কুলে ভর্তি আমি করবি তখন না ভর্তি করবো, তোর ছেলে পড়লে তবে না। তো বাস্তুই সাপোর্ট না করলে তুমি যতই অর্থ উপার্জন করো, বাস্তুতে 16খানা পয়েন্ট আছে, তার মধ্যে 5টা পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট। আমরা সবাই পড়েছি বা দেখেছি বা শুনেছি বাস্তু 10 দিক বলি, তাই তো? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, ঊর্ধ্বহত, অধ। বাস্তুর মধ্যে বাস্তুশাস্ত্রের 16খানা দিক আছে। অনেক বাস্তুবিদ জানেই না 16খানা দিক আছে। যারা বাস্তু নিয়ে পড়াশোনা করে অনেকেই গাইড করেন, কিন্তু ম্যাক্সিমাম গ্রামেগঞ্জের মানুষ তো পৌঁছচ্ছেই না তাদের কাছে। কেউ ভয় পাচ্ছে, আরে অনেক টাকা ভিজিট নেবে। আরে ভিজিট নিক না, তুমি 50 লক্ষের বাড়ি করছো কি 30 লক্ষের বাড়ি করছো, 20-30 হাজার টাকা ভিজিট দিয়ে বা 1 লাখ টাকা খরচা করে বাস্তু করানো যায় না? বা তোমাকে তো ভুগতে হবেই, তোমাকে তো রোগের পিছনে 5 লাখ খরচা করতে হবেই, হার্টের জন্য পেসমেকার মেশিন বসাতে হবেই, ছেলেকে মারতে হবেই, ছেলের জন্য স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হবেই, বোনের বিয়ে দেওয়ার পর বোন বাড়িতে ফিরে আসবেই, এগুলো তো ফেস করতে হবে। তো এই 16টা দিকের মধ্যে 5টা দিক খুব ইম্পর্টেন্ট। এই 5টা দিক, বাড়ির জলের স্থান, বাড়ির ছাদ, বাড়ির সিঁড়ি, তোমার খাওয়ার জায়গা, এগুলো খুব ইম্পর্টেন্ট। তো এগুলো দেখা, যদি এদের মধ্যে একটাও নেগেটিভ হয় 5টা দিকের মধ্যে, তাহলে ওই বাড়িতে কেউ তন্ত্রক্রিয়া করুক চাই না করুক, অটোমেটিক্যালি কিন্তু ভৌতিক শক্তি প্রবেশ করবে। কারণ যার ভবিষ্যৎ আছে তার ভূতও আছে, বর্তমান যেরকম আছে অতীতও আছে, অতীতটাই ভূত। আর ভূত কেউ দেখতে পায় না। অনেকে আমি দেখেছি বিভিন্ন পডকাস্টে, আমি ভূতকে দেখলাম, ভূতের সঙ্গে কথা বললাম, ভূত আমার সঙ্গে ঘোরে, ভূতকে নিয়ে চলি, আমি ভূতকে পারে। ভূতকে কখনো কেউ দেখতে পাবে না। যে ভূতকে দেখতে পাবে সে হাওয়াকে দেখতে পাবে। যে ভূতের সঙ্গে কথা বলতে পারবে সে হাওয়ার সঙ্গে কথা বলতে পারবে। যার কণ্ঠ নেই সে কথা বলবে কি করে? ভূত কিভাবে কথা বলে? কারুর মধ্যে প্রবেশ করে তার কথার মাধ্যমে তার মনের বই প্রকাশ করে। তো এই জায়গাটাই কিন্তু মানুষকে বেরোতে হবে, যে আমি যদি আমার পায়ের জুতো ছেঁড়া থাকে হাঁটতে অসুবিধে হবেই, আমার পায়ে যদি কোনো প্রবলেম থাকে আমি নেংড়ে নেংড়ে হাঁটবই। অর্থাৎ মেন তো বাস্তু, সে যদি ডিস্টার্ব হয় তখন পড়তে পারি, পড়ে গেলে কি হবে? হাতে চোট লাগতে পারে, মাথাতেও চোট লাগতে পারে। অর্থাৎ বাস্তু খারাপ হলে বাড়িতে ভৌতিক ক্রিয়াও হতে পারে, তন্ত্রক্রিয়াও হতে পারে, গ্রহ খারাপও হতে পারে। তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে প্রত্যেক মানুষের। যারা রাখবে তারাই সুখী। আরে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, দেবতা বাস্তু মেনে কাজ করে তাই এগিয়ে যায়। অনেকে আমার কাছে আসে, গুরুজি আমি কমার্শিয়াল কাজও আপনি করেন? প্রচন্ড, আমি ম্যাক্সিমাম কাজ কমার্শিয়াল করি। আমি অ্যাকচুয়ালি কি বলতো শশীবাবু, আমি না এটাকে সোশ্যাল মিডিয়া আগে খুব একটা কখনই শো করতাম না বা করিও না, এখনো করছি। আমার টিম আজকাল মেনটেন করছে, ওরা করছে টুকটাক পোস্ট আদি এগুলো করছে। আমি কিন্তু ফেসবুকে এগুলো আমি চেষ্টা করতাম যে কাজটা করব, যার কাজ করবো গোপন থাক। কিন্তু এই সমাজের বর্তমান ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, সোশ্যাল মিডিয়ার জগতের ব্যবস্থা, তুমি যদি আপডেট না করো তুমি ব্যাকডেটেড হয়ে যাচ্ছ। তো ওই যে আজকের ব্যাপারটা সমস্যা এইখানেই। চন্দন শাস্ত্রীর পেজে কতগুলো কাজের স্ট্যাটাস আছে, চন্দন শাস্ত্রী কতগুলো সেলিব্রিটির সঙ্গে ছবি ছেড়েছে, চন্দন শাস্ত্রী কতগুলো সেলিব্রিটির বাড়িতে কাজ করছে, চন্দন শাস্ত্রী কতগুলো ছবি পোস্ট করলো, সে তার হাতে কত দামি ওয়াচ আছে, কত দামি ঘড়ি আছে, কত বড় ক্লায়েন্টের বাড়িতে কাজ করলো, তার উপর তার বিদ্যার মাপকাঠির বিচার হচ্ছে। তো ঠকতে তো বাধ্য হবেই। আচ্ছা তোমার চ্যানেলে আমি যদি, তুমি আমাকে আজকে আমাকে ভালোবাসো তাই তুমি আমাকে ডাকো, বিনা পয়সায় আমাকে ডেকে নিজে খরচা করে এডিটিং করে টাইম নষ্ট করে শোটা চালাচ্ছ বা তোমার চ্যানেলে ছাড়ছো, কারণ তুমি কি চাইছো যে আমার দ্বারা
মানুষের উপকার হোক, আমার দাদাকে ভালোবাসি, গুরুজিকে ভালোবাসি, তাকেও মানুষ চিনুক। তো আজকে যারা এইভাবে মানুষকে জানতে চাইছে, তো আমি যদি কখনো মনে করি কৌশিকবাবু তুমি এক কাজ করো তো, আমি 1,00,000 টাকা দিচ্ছি, এটা অমুক আর্টিস্টকে ডেকে আনো, ওকে বসিয়ে আমার ইন্টারভিউ করাও, তুমি হয়তো করালে, দেখা গেল সেই মানুষটাই জ্যোতিষী মানে না। আরে আমি যাকে দেখে যে জ্যোতিষীর বিচার করছি, আগে তার স্ট্যাটাসটা নেই, সে জ্যোতিষী মানে কি না, তার ভবিষ্যৎটা কেমন চলছে, সে পুজোকে কি শ্রদ্ধা করে, সে শাস্ত্রকে শ্রদ্ধা করে, সে সনাতন ধর্মকে শ্রদ্ধা করে কিনা, তবেই তো সেই মানুষটা ওর সঙ্গে আছে, মানে এও ততটা সঠিক যতটা যে মানুষটাকে দেখে আমি সঠিক মনে করছি। যে মানুষটাকে যার সঙ্গে বসে চন্দন শাস্ত্রীকে বিচার করার চেষ্টা করছি, সেই মানুষটাই তো আগে সব থেকে বড় অধর্মের পথচারী। তো এইটাই সমস্যা। তার জন্য কমার্শিয়াল বাস্তু, ফ্ল্যাট, আজকাল দেখবেন অনেকেই হট করে টাকা পয়সা করে, অনেকেই করে, একটু ছোট ব্যবসা করলো, ভালোভাবে পরিশ্রম করে কষ্ট করে অর্থ উপার্জন করলো, ভাড়া বাড়ি থেকে প্লট কিনলো, বা কেউ বাড়ি কেনে, কেউ জায়গা কেনে, খুব ভালো লাগে। আমার তো খুব আনন্দ হয় যখন কেউ বসে বলে গুরুজি আমি দোকানটা করে ভালো প্রফিট করছে, এটা জায়গা কিনতে হবে, দোকানটা রেন্টে ছিল, এবার আমি কিনবো, খুব ভালো লাগে। হঠাৎ করে কিনে নেওয়ার পরে বউ চলে গেছে বাপের বাড়ি, ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, ব্যবসায় হঠাৎ ধার, ইন্টারেস্টে টাকা নিয়েছিল, শোধ করতে পারেনি। কেন হয় জানো? বাস্তু। তুমি ইনকাম করলে, ইনকাম করার পরে সেই অর্থটা সঠিক জায়গায় তুমি ইনভেস্ট করছো কিনা, একটা ভালো জ্যোতিষী বা বাস্তুবিদের কাছে গিয়ে পরামর্শ করা উচিত। কারণ আমি আজকে যেটা মনে করি, প্রত্যেক মানুষের কোথাও না কোথাও ডাক্তার, পুলিশ, উকিল, জ্যোতিষ, এই চারজনের সঙ্গে যোগাযোগ স্থাপন রাখা খুব জরুরি। এই বর্তমান সমাজে যা অবস্থা, জীবন জীবিকা, আমাদের চলাফেরা, চিন্তা ভাবনা হয়ে গেছে অনেক। খুব হালে তুমি খবর নিয়ে দেখবে, একজন ব্যবসায়ী, খুব রমরমা ব্যবসা, খুব সোশ্যাল মিডিয়ায় নাম, যখন তার ব্যবসায় একটা নাম পরিবর্তন, স্থান পরিবর্তন হলো, হঠাৎ করে তার পরিবারে ক্র্যাশ চলে এলো খাবারের। সেটা আমি করছি, আমার কাউকে পাবলিসিটি করে দেওয়ার দরকার নেই, প্রবলেম চলে এলো। কেন? নাম সে কাম বানতা হয়। খাবারের জায়গা, অনেকে দেখবেন শখ করে, আমার ব্ল্যাক কালার ভালো লাগে, আমি ব্ল্যাক কালার করবো। কিসে ব্ল্যাক কালার ভালো লাগে? আমার যে কোনো জিনিসে ব্ল্যাক কালার ভালো লাগে, আমি খাবার রেস্টুরেন্ট করে পুরো ব্ল্যাক করে দিলাম, আবার ক্যাফে করে লাল করে দিলাম, আবার আমি লোহা লক্করের দোকান করে আমি হোয়াইট করে দিলাম। কালার খুব কথা বলে। তো এই যে বিচার খুব প্রয়োজন। আর সব থেকে ভালো হয় তুমি যখন বাস্তুটা কিনছো বা করছো, নিচ্ছ, কোন দোকান রেন্টে নিচ্ছ, দোকান কিনছো, বাস্তু পরামর্শ করা উচিত। আমরা একজন ব্রোকারকে দোকানটা দেখিয়ে দেওয়ার জন্য তার স্যালারির খুব বেশি স্যালারি, মানে বেশি রেন্ট হলে 6% দিচ্ছি, মোটামুটি রেঞ্জ হলে যত ভাড়া 1 মাসের সেটা দিচ্ছি, কিন্তু পুরোহিতকে পুজো করতে বসিয়ে 500 টাকাও দিচ্ছি না, আর জ্যোতিষকে 5,000 টাকা দেওয়ার ভয়ে ডাকছি না। তোমাকে তো বাবা সমস্যা করতে হবে। সমস্যা থেকে বাঁচতে চাইলে যাকে পরে ধরবে, যার অ্যাটিটিউড ফিল করবে, যাকে তুমি পরে তেল মারতে হবে, আগে তাকে তুমি তোমার ভক্তি শ্রদ্ধা দেখিয়ে তার বিদ্যাটাকে কাজে লাগাও। থ্যাংক ইউ সো মাচ। আজকে অনেক আলাদা রকমভাবে কথা হয়েছে, কিন্তু আগে আমাদের পডকাস্টগুলোতে অন্যরকম কথা হয়েছিল, আজকে অন্যরকম কথা। আমরা একেবারেই শেষের দিকে আছি। স্যার, আপনার যদি কোনো কথা বাকি থেকে থাকে বা আমার কোনো প্রশ্ন করিনি আপনার কাছে, সেটা আপনি রাখতে পারেন। আজকাল দেখছি তুমি প্রশ্ন কমই করছো। আমি কম করছি, কারণ আপনি এত সুন্দর করে ঘটনাগুলো বলছেন, এত সুন্দর করে, মানে আমার কাছে আমি আমি বললেন, আমি লোকেরা আমাকে বলে যে কেন কৌশিক তুমি কথা বলছো মাঝখানে, এরকম লোকেরা কমেন্ট। হ্যাঁ, এটা আমার পাওনা। মানুষ প্রচণ্ড আমাকে তোমার পডকাস্ট থেকে নাম্বার নিয়ে অনেকেই ফোন করে, অনেকেই আসছে, সর্বোপরি সবাই আসছে না, বাচ্চাদেরকে নিয়ে আসছে, কথা বলাচ্ছে, কাউন্সিলিং করাচ্ছে। আমি না এরকম করলাম কৌশিক, বুঝলে, তোমার পডকাস্টে যাওয়ার পরে প্রায় আমি আমার চেম্বারে প্রায় 200-র উপরে আমি
স্টুডেন্টদের যারা এক্সাম দিচ্ছে বা অ্যাডমিশন নেবে, হুম। আমি কিন্তু কাউন্সিলিং করলাম। তার কারণ কি বলতো, সমস্যা এই যে বললাম সমাজ ব্যবস্থা। আমার ছেলে এসে বলছে, গুরুজি আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ারিং পড়াবো, আমার ছেলে কোত্থেকে শুনে এসছে ক্যামেরা ওই ফটোগ্রাফি শিখবে, তো গুরুজি ভবিষ্যৎ নেই কিছু নেই। বললাম ঠিক আছে, ছকটা দেখি, ছকটা দেখার আগে আমি দেখি কি ভাবে কি হয় দেখছি। তো দেখলাম, আমি সত্যি দেখলাম বাবা যেটা বলছে ঠিকই, ফটোগ্রাফিতে কোনো ফিউচার নেই, ইঞ্জিনিয়ারিং। তার মাথায় ঢুকে আছে ফটোগ্রাফি, সেখান থেকে বের করতে হবে। মেরেও হবে না, পিটেও হবে না, বাবা মার দ্বারা হচ্ছে না, শিক্ষক বোঝালে বুঝছে না, তখন কিন্তু আমার ভূমিকা খুব কাজে দেয়। আমি না ওইখানে খুব নিজেকে শান্তি বা সৌভাগ্যবান মনে করি যে একটা ছেলে যে বাবা মার কথা শুনছে না, আমার সঙ্গে 1 ঘন্টা 40 মিনিট কথা, হ্যাঁ আমাকে ভিজিট দিতে হচ্ছে, যখন ভিজিট দিচ্ছে বিশ্বাস করবে না কৌশিকবাবু, আমি যে ভিজিট নিই তার থেকে 1000 টাকা বেশি দিয়ে বলছে গুরুজি আপনি এটা কিছু খাবেন। তো এটা আমার কাছে বড় পাওনা। কিছুদিন আগে একজন এলেন, বিবাহ করেছে 6 বছর, সন্তান আসছে না, সন্তান ধরছে না। অনেকেই নাকি বলেছে যাও কাউকে দেখাও, কিছু করো, ব্যবস্থা নাও। না, ডাক্তার দেখাচ্ছি তাহলেই হবে। জ্যোতিষী, জ্যোতিষ যাবো না, মানি না, বা কারুর ইগো, এই করে দেখায়নি। 6 বছর পর যখন এসছে, আর 9 মাস মাত্র বাকি আছে সন্তান ধারণের যোগ। কথা বলেছে 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলার পরে প্রতিকারের ব্যবস্থা দিলাম। প্রতিকার 3 দিনের মধ্যে প্রতিকার করেছে। যেদিন বলেছি গুরু যত টাকা লাগে দেবো, আপনার ভিজিট বাড়াবো, আপনি যা কাজ আছে পোস্টপোন করুন, আমার সঙ্গে আপনি চলুন তারাপীঠ, প্রতিকার করুন। তো এরকম মানুষ আমি কেন 3 দিনে বেশি টাকা দিয়ে কাজ করাতে যাব? আসবো সুস্থভাবে, স্বাভাবিকভাবে, যে কোনো অসুবিধে, শুধু প্রতিকার নিতে আসতে হবে না, আলোচনা করতে আসতে বলছি। আমার কাছে নয়, যে কোনো ভালো মানুষের কাছে, যারা সঠিক জানেন শাস্ত্রটাকে। জ্যোতিষী করছি, বিশাল জ্যোতিষী, বিশাল তান্ত্রিক। আমি তোমার চ্যালেঞ্জ করে বলছি, 89% 90% জ্যোতিষকে তুমি মন্ত্র পাঠ করতে বলো তো, তুমি একটা ভালো অ্যাস্ট্রোলজিক্যাল দোষ তার শাস্ত্রীয় ব্যাখ্যা করতে বলো তো। আমি দেখলাম, কাউকে শুনেছি, কাউকে দেখেছি, যোগ বলে গেছি, যোগ পড়ে গেছি, বলে গেছি, ঠিক আছে, তাহলে আমি যেটা পড়েছি সেটাই গাইড করবো। আমি মন্ত্র কেন বলতে যাব? এই মন্ত্র জপ করো, এই মন্ত্র পাঠ করো, এটা আরো বেশি ভুল করছি। মানুষও দেখছে, মানুষ জানি না কেন মানুষের মধ্যে এখনো সেই চেতনা আসছে না যে আমি যাকে ফলো করছি, যাকে আমি দেখছি, যিনি আমাকে যে মন্ত্রটা পাঠ করতে বলছেন, সেই মন্ত্রটাই উনি তখন দেখে দেখে বলছেন, চ্যানেলে বসে, ক্যামেরায় বসে, দেখেও সঠিক উচ্চারণ করতে পারছেন না। তাহলে সেই মানুষটাকে আমি কি করে ফলো করব, যে আমাকে সঠিক পরামর্শ দেবে না? আমি ডাক্তার, ঠিক আছে, দাঁতের ডাক্তার, আমি দাঁতের চিকিৎসা করব। যদি দেখি দাঁতের চিকিৎসা করতে গিয়ে কোনো কারণে জিভটা কেটে গেছে বা কোনো চোখের প্রবলেম হয়েছে, না আমাকে তো ছাড়া যাবে না ক্লায়েন্টটা, এই পেশেন্টকে ছাড়লে তো অন্য কোথাও। আরে ভাই তুমি দাঁতের ডাক্তার, দাঁতের চিকিৎসা করো না, চোখের প্রবলেম দেখতে পেয়েছে বলে তো চোখের ডাক্তারকে দেখাতে, না চোখের চিকিৎসা আমি করব? হয় নাকি? হয় না। অনেক ভালো জ্যোতিষী আছে, আমি এখনো, কৌশিকবাবু বিশ্বাস করবে না, আমি বহু জ্যোতিষীর আমি সঙ্গে কথা বলি, ওরা হয়তো এখনো সেভাবে ক্যামেরাতে আসে না, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আসে না, আমি শ্রদ্ধা করতে পছন্দ করে। মনে হয় যে আমি তো এমনি কিছু শিখতে পারিনি, গুরুজি অনেক আগেই আমাদের ছেড়ে গেছেন, তাও 17 বছর হয়ে গেল দেখতে দেখতে এই জগতে। প্রচণ্ড পড়ি, প্রতিদিন পড়ি, 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়ি, আড্ডা দিই, গল্প করি, কাজ করি, পড়িও। আমি প্রতিদিন পড়ি, কিছু না কিছু পড়ি। আমি নাম করেই বলি একজনের, দেবাশিস গোস্বামী। আমি না ওই মানুষটাকে দেখে মুগ্ধ হয়ে যাই। আমি কোনোদিন ওনার সঙ্গে জ্যোতিষ চর্চা করিনি, কোনোদিন ওনার সঙ্গে বসে আমার গল্প করার, মানে প্রতিদিন গল্প করি সেরকম সুযোগ হয়ে ওঠে না, বা প্রতিদিন ওনার সঙ্গে জ্যোতিষ নিয়ে প্রতিদিনই কোনোদিনই জ্যোতিষ চর্চা করিই নি। কিন্তু মানুষটাকে দেখে আমি মুগ্ধ হয়ে যাই। আমি উনাকে দেখে ফিল করি এটাই তো জ্যোতিষী। জ্যোতিষী মানেই কি সব জানতার না, জেনে জানানোর চেষ্টা করা। উনাকে দেখি সনাতন ধর্মের প্রতি নিষ্ঠা, শাস্ত্রের প্রতি নিষ্ঠা, গুরুর প্রতি ভক্তি, ছোটদের প্রতি তার ভালোবাসা।
আমি মুগ্ধ হয়ে যাই। আমি মনে করি দেবাশিস গোস্বামী যিনি আছেন, জ্যোতিষী প্র্যাকটিস করেন, খুব ভালো মানুষ, যান না ওইরকম মানুষের কাছে, তারা আপনাকে সঠিক পথে দেখাবেন। আমি বিশ্বাস করি, জানি না দাদা কিভাবে কি করেন, আমি কোনোদিন প্র্যাকটিস আলোচনা করিনি, কিছুই করিনি। আমি ওটার নাম অনুমতি ছাড়াই নামটা দিয়ে দিলাম। আমি ভালোবাসি ওনাকে। যদি কেউ বলে তুমি জ্যোতিষী হিসেবে কাকে ভালোবাসো, অনেককেই ভালোবাসি। বর্তমান নামটা নিলাম কেন, এই জন্য যাতে মানুষ ওনার কাছে যাবে, যাক না, আমার কোনো প্রবলেম নেই। আমি চাই সঠিক শাস্ত্রটাকে যে মেসেজ দেয়। ওনাদের টিমে অনেকেই আছেন, ভালো ভালো মানুষ আছেন ওনাদের টিমে, ওনারা গ্রুপ করে কাজ করেন, ভালো ভালো লাগে আমার। আমি দেখলাম না ওনাদের অসৎ না, যেটা অসৎ না, মানুষের ভয় আছে। হ্যাঁ, অর্থ সবার লাগে, কার লাগে না? হ্যাঁ, কিন্তু অসৎ না, অসৎ আমি ফিল করি না, হ্যাঁ মানে আমি বলতে পারবো না। ওনার একটা জিনিস আপনি যেটা বলতে চাইছেন আমি সেটা বুঝতে পারছি যে তো আপনারা যান ওদিকে কেন, কারণ উনি সঠিকভাবে কাজটা আপনাকে গাইডেন্সটা ভালো দেবে, গাইডেন্স দেবে। এবার এরকম না যে আপনাকে গেলেন, আপনাকে একটু টুটি টিপে ধরলো, টাকাটা আপনাকে বের করে নিল, তারপর আর আমার মনে হয় যে যারা যেখানে গিয়ে আটকে যায় এবং রেফারেন্স করে, তারাই প্রকৃত যে কোনো প্রফেশনে অ্যাক্টিভ বা প্রফেশনকে শ্রদ্ধা করে। আমার কাছে তুমি কোনো মাস্টারের কাছে যদি পড়তে যাও, আমি ইতিহাস পারি না, আমি ম্যাথটা পারি, ম্যাথ দেখাবো, ইতিহাস আমি কাউকে দেখে নিও, উনি সব প্রকৃত শিক্ষক। কোন ডাক্তারের কাছে গেছো, দেখো এটা তো আমার কাজ নয়, পেন আছে, ঠিক আছে আমি ওষুধ দিচ্ছি, এটা সার্জারিকে দেখিয়ে নিও বা সার্জনকে দেখিয়ে নিও, উনি প্রকৃত ডাক্তার। লয়ার বলে এটা তো সিভিলের, আমি তো সিভিলটা দেখি না, তুমি সিভিলের সঙ্গে কথা বলো, বা সিভিল লয়ার কাছে, বা সিভিল বলো আমি তো ক্রাইমটা দেখি না, তুমি ক্রিমিনালের সঙ্গে কথা বলো, উনি প্রকৃত লয়ার। ঠিক ঠিক। জ্যোতিষীর ক্ষেত্রে আলাদা, জ্যোতিষী বলে আমি বাস্তু পারি, আমি সব পারি, আমি তন্ত্র পারি, আমি যজ্ঞ পারি, বললে কন্ট্রোভার্সি হয়ে যাবে, তাও বলছি, আমি কাউকে এত করি না। দত্ত, মণ্ডল, সাঁতরা, টুডু যজ্ঞ করতে বসছে, টাইটেল দেখে আমি যজ্ঞের বিচার করছি না। উনি যজ্ঞ শিখুক, যজ্ঞবিদ সংস্কার করুক, কি করুক, আলাদা ব্যবস্থা, আমি পরে চর্চা কখনো করব। কিন্তু 6 মাস আগে পর্যন্ত আমি জ্যোতিষীও নয়, পুরোহিত নই। জ্যোতিষটা যেই শিখে নিলাম, হয়তো শিখছেন, যে জ্যোতিষটা শিখলাম, ফট করে আমাকেই লাল বসনটা পরে যজ্ঞ বসতে হচ্ছে কেন ভাই? তুমি জ্যোতিষী জায়গায় বসো না, চেম্বার করেছো, চেম্বার শেষ করো, তুমি গাইড করে দাও। আমাদের মতো পুরোহিতরা বসে আছি ঘরে, আমাদেরকে দাও, যারা পুজো শিখেছি, আমাকে দিতে হবে না, চন্দ্রশাস্ত্রে বেশি টাকা হয়ে যাবে। অনেক পুরোহিত আছে ভালো ভালো, গুরুকুল থেকে পড়াশোনা করে বেদ পাঠি পুরোহিত কলকাতায় ভর্তি আছে, ভর্তি, ওদেরকে ডাকবো না, কারণ যদি ক্লায়েন্টটা খেয়ে নেয়, এত ভয় গিয়েছে। তুমি জ্যোতিষ জানো তো, সমস্যা কি? সীতারাম দাস বৈদিক মহাবিদ্যালয় থেকে অনেক ভালো ভালো স্টুডেন্ট বেরিয়েছে, যজ্ঞ করতে পারে, পুজো করতে পারে, শ্রাদ্ধশান্তি করতে পারে। একজন জ্যোতিষী ছবি দিচ্ছে ফেসবুকে, শ্রাদ্ধ করাচ্ছি, ক্লায়েন্টের বাবার শ্রাদ্ধ করাচ্ছি, টাইটেল কি? অমুক দত্ত। তাদের বাড়িতে এই ভৌতিক ভয় থাকবেই। তার জন্য মানুষকে সচেতন হতে হবে। আমি ঝকঝকে, রংরগে, চকচকে ডাক্তারের কাছে গিয়ে 2 বার ডাক্তার দেখাচ্ছি, রিপোর্ট করাচ্ছি, জ্যোতিষের কাছে এসেই প্রথমেই বাবা বানাচ্ছি, তারপরেই গাধা বানিয়ে দিচ্ছি। এটা থেকে বেরোতে হবে, ऐसा नहीं होता বাবা। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আজকে পডকাস্টটা অনেকটা দীর্ঘায়িত হয়েছে, পুরোটা দেখার আশা করেছি আপনাদের কাছে, কারণ আমরা এত শেষের দিকে রয়েছি। থ্যাংক ইউ স্যার। কিছু কি কথা বাকি থাকে? আর কিছু কথা অনেক বাকি, আবার বসবো, আমার তোমার চর্চা আলোচনা চলবে। শুধু এইটুকুই রিকোয়েস্ট করব প্রত্যেককেই, আমাকে কেউ ভুল বুঝবেন না, আমি প্রত্যেকের ভালো চাই, প্রত্যেকের সুস্থ জীবন কামনা করি, স্বাভাবিক জীবন কামনা করি। আর আমিও একটা পরিবারের সন্তান, আমিও কারুর সন্তান, কারুর পিতা, কারুর পতি, কারুর ভাই, কারুর দাদা। আমি যেভাবে আমার পরিবারটাকে ভালোবাসি বা আমি ভালো রাখতে চাই, আমি মনে করি জগতে প্রত্যেকেই ভালোবাসা অধিকার আছে, আমার প্রত্যেককেই ভালো রাখার অধিকার আছে, ভালো চাওয়ার অধিকার আছে। কারণ গুরুজি বলতেন বা আমাদের আশ্রমে পড়ানো হতো, বিশ্ব কা কল্যাণ হো, বিশ্ব কা কল্যাণ হো, বিশ্ব কা কল্যাণ হো। অর্থাৎ বিশ্বের কল্যাণ 5 বছর 6 বছর বয়স থেকে আমরা যখন করে এসেছি, এই বয়সে এসে অর্থ উপার্জন করছি ঠিক আছে, কিন্তু অমানুষ হতে পারবো না, অমানুষ হচ্ছি না, হবও না, সেটুকু ভরসা আছে আমার নিজের উপরে। তো প্রত্যেকেই ভালো থাকবেন, প্রত্যেকে সঠিক পথ অবলম্বন করুক, মানুষ চিনুন, সঠিকভাবে মানুষকে চিনে জেনে যান। তার জন্য যদি কিছু অর্থের খরচা হোক খরচা। ভালো থাকুন। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন। আজকে আমাদের গেস্ট আবারও চন্দন স্যার এবং ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন।
নমস্কার। 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 খুব ভালো থেকো।